আমরা আজকে সাবজেক্টটা শুরু করি। এটাকে একদিক থেকে বলতে পারা যায় সাম্রাজ্যবাদ কি বলে, যে আগে একটা পর্ব করেছি ওটার দ্বিতীয় পর্ব এটা বলতে পারা যায়। প্রথম কথা হলো যে অ্যাকচুয়ালি বেশিরভাগ কমিউনিস্টরা জানে না আসলে কবে থেকে আমেরিকাকে তারা নিজেরাই, তারা নিজেরা তো না, আসলে তাদের বড় ভাই বেরাদরেরা, বাপ দাদারা সোভিয়েত ইউনিয়নকে, আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলা কবে থেকে শুরু করছিল বলতে পারবে না। এটা শুরুই হয়েছিল 1953 সালে। আগে কিছুটা বলছি আপনাদেরকে আমি। প্রশ্ন হলো 53 সালে কেন বললো, আগে কেন বললো না? বিশেষ করে 1945 সালের আগে পর্যন্ত আমরা যখন দেখতেছি রুজভেল্টের দুই বগলে দুজন নেতা ঘুরতেছে, এক বগলে স্ট্যালিন, এক বগলে চার্চিল, এবং এই অবস্থাটা ছিল 45 তো বটে, 45-এর পরেও ছিল। এটা হঠাৎ করে 53 থেকে এরকম হচ্ছে কেন? আমি খালি ব্যাকগ্রাউন্ড কিছু ইনফরমেশন দিয়ে দিই। 45 সালে যুদ্ধ শেষ হয়েছে, 45 সালে রুজভেল্ট মারা যাচ্ছে। রুজভেল্টের ভাইস প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান প্রেসিডেন্ট হচ্ছে। হ্যারি ট্রুম্যান বাকি 3.5 বছর প্রেসিডেন্ট থাকতেছে। যেহেতু এটা ছিল রুজভেল্টের চতুর্থ বছর, অর্থাৎ চতুর্থ বারের প্রেসিডেন্ট। ওইটাই সর্বশেষ, ওইটাই প্রথম, ওইটাই সর্বশেষ আমেরিকাতে এক প্রেসিডেন্ট পরপর 4বার প্রেসিডেন্ট হয়েছিল এবং চতুর্থবারের পরে মারা গেছিল। 6 মাস যাওয়ার পরেই মারা গেছিল। সো 45 সালে আগস্টের মধ্যে সবগুলো শেষ হয়ে যায়। হ্যারি ট্রুম্যানের সাথে সম্পর্ক খারাপ ছিল সোভিয়েতদের, তাও না। যেমন বিশেষ করে অন্তত 49 সালের আগে পর্যন্ত তো নয়, একসাথে বহু কাজ করছে। যেমন দেখেন যে 49 সাল পর্যন্ত যে তাদের খাতির সম্পর্ক ছিল, তার সবচেয়ে বড় প্রমাণ হলো মাও সেতুংয়ের চীন বিপ্লব। অনেক কাছে অবাক লাগবে শুনে, চীন বিপ্লবের শেষে তাইওয়ান আলাদা করে দেওয়া হলো, আলাদা থেকে গেল কেন? মাও সেতুং কেন আলাদা? এই ঘ্যাগটা বানায় রাখছিল বুঝলেন। এই ঘ্যাগ বানায় রাখার পিছনে স্টালিন আর এই, আমি যেটাকে হ্যারি ট্রুম্যান বলছি, আমেরিকান প্রেসিডেন্ট, মানে ভাইস প্রেসিডেন্ট হয়ে যায় ট্রুম্যান। তাহলে স্টালিন আর ট্রুম্যানের খারাপ ভাষায় বলে ষড়যন্ত্র বলতে পারে, ইচ্ছা বলতে পারে। ট্রু ম্যান, এদের একটা বিশেষ ইচ্ছা ছিল। কি সেটা? দেখেন 45 সালে জাতিসংঘ গঠন হয়ে গেছে, শুধু না মাঠে নেমে গেছে। জাতিসংঘ বলে এটা ফাংশনাল, এটা ইনস্টিটিউট হয়ে গেছে, গ্লোবাল প্রতিষ্ঠান, প্রথম পলিটিক্যাল একটা প্রতিষ্ঠান হচ্ছে। ফলে এটা কিছু ক্যারিশমা দেখাইতে হবে না, এটা করে লাভ হয়েছে কি? ওরা সেই লাভ হয়েছে কি দেখাই দিয়েছে শান্তি শান্তি করতে গিয়া। মাও সেতুং গ্রাম দিয়ে শহর গেরার যখন উদ্দাম উঠাইছে, পুরা মেনল্যান্ড চায়না বলতে যেটাকে বোঝায়, এটা পুরাটাই সে দখল পেয়েছে। এরা তখন উপায় না, যেখান থেকে পলায় গিয়ে যেখানে আশ্রয় নিচ্ছে, এটা হলো তাইওয়ান দ্বীপ, ফরমোজা দ্বীপ সেকালে এসব নাম ছিল। তো ওখানে যেতে গেলে আবার তাদের বলটল তৈরি করতে হতো। তো এটাই মাও সেতুংরা ভাবতেছে এটা দম নিয়ে নি। আর আরেকটা দমের কথা কেন বলতেছি, ওটা ছিল অলমোস্ট বেশিরভাগ জায়গায় পায়ে হাঁটা বিপ্লব ভাই। গ্রাম দিয়ে শহর গেলে এত সহজ না। আর সেকালের চায়না তো বুঝতেই পারতেছেন, এক জায়গাতে আরেক জায়গায় যাওয়ার কোনো মেকানিজমই তৈরি হয় না, রাস্তাঘাটও নাই, ট্রেন নাই, কিছু নাই, আপনি গ্রাম দিয়ে শহর গেবেন বললে হয়ে গেল। সো জিরানোর একটা ব্যাপার ছিল। আর এই সুযোগে চিয়াং কাইশেক, ওটা যে নেতা চিয়াং কাইশেক, তাইওয়ানে পড়েছিল। এখন শান্তি শান্তি করলে ভাই, শান্তি করেন, যুদ্ধ করেন না, আচ্ছা উনি ওখানে থাকুক, আপনারা এখানে থাকেন। এটা এত প্রেশার ক্রিয়েট করতে লাগলো। তখনকার দিনে তাদের একটাই পলিসি ছিল, শুরুর দিকে, আচ্ছা যাদের দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছে তাদেরকে আলাদা আলাদা দুটো রাষ্ট্র বানা দাও। প্রমাণ প্রমাণ হলো আপনার উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া কেমন হয়েছে। আপনারা কেউ জানেন না এখন যে ভিয়েতনামও উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম বলে আলাদা ছিল। ওই একই কায়দায় শান্তি শান্তি কইরা আপনি যুদ্ধটাকে কমপ্লিট না হইতে দিয়া, জাতিসংঘ করছে না, ওটা ক্যারিশমা দেখাইতে হবে না, আপনার ক্যারিশমা দেখানোর লোভে এটা করছে। চীন যদি আমেরিকার কাছ থেকে হেল্প না লাগতো মেইন স্ট্রিমে ফেরত আসতে, তাহলে চীন আজকে সবার আগে বক্তব্য দিত এই সোভিয়েত ইউনিয়নের জন্যই, আর তাইওয়ানটা হাতছাড়া হয়ে গেছে। খবর ভালো যে মাও সেতুং যখন উঠে আসতেছে, ফিরে যখন তাইওয়ানের কাছ থেকে সদস্যপদটা ফেরত নিচ্ছে, এই ডিলটা সে আমেরিকার সাথেই করতেছে, আমেরিকার সাথে ডিল করে এটা ফেরত নিয়ে আসছে। এবং সেই কাজটাই করতেছে 71 সালে। 1971 আপনাদেরকে আগেও বলেছি আমি, এই তাইওয়ানের কাছ থেকে হস্তান্তর হয়ে যাচ্ছে। জাতিসংঘের ভেটো পাওয়ারওয়ালা ক্ষমতাটা, সদস্যপদটা এখন মাও সেতুং এর চীন পাবে। দেখেন মাও সেতুং এর কি কি প্রবলেম হয়েছে, দেখেন এদের দুজনের এই জাতিসংঘের কারিশমা দেখানোর নাম করে যে কাণ্ডটা করছে।
তাহলে এইসব জিনিসগুলো দিয়ে আমি বুঝাতে চাচ্ছি আমার টার্গেট হলো 49 পর্যন্ত, অন্তত 49 সালে মাওয়ার বিপ্লব হচ্ছে, এই জন্য 49 রান টানতেছি এমবারাবার। তাহলে এই পর্যন্ত যে তাদের দুজনের মধ্যে হেভি খাতির ছিল এটা বোঝাই যাচ্ছে। তাহলে 49 সাল পর্যন্ত আল্লাহ এত খাতির, 53 সালে গিয়ে আপনি তাকে সাম্রাজ্য বলতেছেন, এটার কারণ কি? আগে বুঝেন নাই? 49 থেকে 53 কয় বছর, 4 বছর না ঠিক মতন। আইসেনওয়ার ক্ষমতা আসছে 53 ওই একই 20 জানুয়ারি, নতুন প্রেসিডেন্ট যে এসে এই যে আজকে যে ইরান দেখছেন, এই ইরানের দুঃখ শুরু হয়তো এই আইসেনহরের আমলে। সেই তো প্রথম নির্বাচিত গভর্নমেন্টকে ফালাই দিয়ে সিআইএ দিয়ে গভর্নমেন্ট ফালাই দিছে, সিআইএ পাঠায়। এই সিআইএ পাঠানোর কৌশল আমেরিকানদের, এটা শুরু হয় আইসেনহরের আমলে। এই যে 53 সাল মানে আইসেনহর। সো এই আমেরিকা আর এই ট্রুম্যানের আমেরিকা এক না। রিপাবলিকানরা বলতেছে যে এইসব ট্রুম্যানদের মানে ডেমোক্রেটদের অনেক বালবালাইয়া হয়েছে, এবার রাখেন, এবার এটা আমরা খায়ালই, মানে চুষে খায়ালই। এদের দুজনের পজিশন ছিল ইরানের বেলায়, ইরানের সাথে ঝগড়া চলতেছে, বিবাদ চলতেছে ব্রিটিশদের। কেন? ইরান ব্রিটিশদেরকে 1901 সালে তেল তোলার ক্ষমতা দিয়েছিল, তাদের ইরানের মাটির তেল, এইটা সমানে চুষে নিচ্ছিল। অলমোস্ট 70% তেল বোধহয় এই কোম্পানি পাইতো, এমন একটা অবস্থা। হ্যাঁ, টেকনোলজি আছে তাদের হাতে দিয়ে সারা যাইবা, এরকম একটা অবস্থা। এইটাই 40s এসে 1943-এর আশেপাশের সময় এসে ওই যে মোসাদ্দেক যে প্রধানমন্ত্রী ছিল, সে বললো যে চুক্তি বাতিল সব ব্রিটিশদের সাথে। এখন এইটা নিয়ে ব্রিটিশে জ্ঞান করতেছে এদের দুজনের কাছে এসে। এটা স্ট্যালিন, তাদেরকে তো এখন ক্যারিসমা দেখাইতে হবে। ইউএন ঘটাইছে, ইউএন এর ক্যারিসমা দেখার নাম করে তারা এখন দুজন লোক মিশমিশ করে দিতেছে। 43 সালে তারা একবার তেহরানে গেছে পর্যন্ত। এই এক বগলে স্টালিন, আরেক বগলে আপনারা নেটে খুঁজে দেখেন 43 সালে তেহরান কনভেনশন, এই টাইপের একটা কোনো শব্দ আছে, 43 তেহরান কনভেনশন পাই যাবেন। ওখানে দেখবেন যে তারা ওখানে গিয়েছিল মিলমিশ করে দেওয়ার জন্য। মিলমিশ কি আছে? তাহলে এই যে জাতিসংঘে ক্যারিসমা দেখাইতে না, জাতিসংঘকে দেখাইতে হবে না, যুদ্ধ না করো, আজকাল বিকল্প আছে, এই হচ্ছে জাতিসংঘের ক্যারিসমা। আর এইটা করতে যাচ্ছে হলো ডেমোক্রেটরা, আর রিপাবলিকানরা ক্ষমতা তো রাখ এগুলা। ও গিয়ে করলো কি, সিএ পাঠায় দেশটা দখল করে নিয়ে এই যে রেজা শাহ পাহলভি রাজতন্ত্রকে বসাই দিল। দেখলে আপনি এখন রাজা, আপনি এখন দেন আমাদেরকে তেলের খনিগুলা, ব্যাস কোথা বানছে। এই তেলের খনিগুলা 4টা দেশ, 3টে বা 4টা দেশ মিলে ভাগ করে নিয়ে নিল সমস্ত তেলগুলা। ডাচ, আপনারা অনেকে জানেন না যে ডাচরা তেল এক্সট্রাকশনের একটা বড় কোম্পানি ছিল। এখন তো আপনারা ভুলে গেছেন, ইভেন ইন্ডিয়া ভুলে গেছে। ইন্ডিয়াতে একটা তেলের কোম্পানি ছিল। আমাদের এখানে যেমন দেখেন না, আমাদের এটাকে মেঘনা, ওটাকে যমুনা। ইন্ডিয়াতে তেল কোম্পানিগুলো ছিল, ব্রিটিশদের নামগুলোই দেওয়া ছিল। এসো নামে কোম্পানি ছিল ইন্ডিয়াতেই। এই আমাদের মতন পেট্রোল পাম্পের গায়ে দেখতে লেখা ছিল এসো। এই এসো কোম্পানি ছিল ডাচদের। ফলে বুঝতে পারেন কত পুরানা এরা। সো ডাচদেরকে দিয়েছিল, ফ্রান্সরা নিয়েছিল, যাদের ব্রিটিশ নিয়েছিল, আর আমেরিকা নিয়েছিল। এই 4 জনে ভাগ করে দিয়ে নেয়। সেই ঝগড়াটাই এখনো চলতেছে। এখনো যে ইরানের ক্যাচাল দেখতেছেন আমেরিকার সাথে, ওটা ওই ঝগড়ারই কন্টিনিউশন। এই জন্য তো খোমেনির উত্থান দরকার ছিল। খোমেনির উত্থান না হলে তো তেল ফেরত পাইতেন না আপনি। খোমেনির বিপ্লব যে 1979 সালে হয়েছে, এটা তো এইটাই রিয়াকশন, যা আপনি রাজতন্ত্রে বসাই দিয়ে আমাদের তেল নিয়ে চলে গেলেন সিআইএ পাঠায়। হ্যাঁ, আমরা দাঁড়াতে দেখবো। এইবার ইসলাম বিপ্লব, প্রথম একটা ইসলাম বিপ্লব এনে দেখাইল, ইসলামী রিপাবলিক বলতেছে। খোমেনির বিপ্লব দেখেন। হ্যাঁ, আমি অবলীলায় বিপ্লবকে সমর্থন করি, আমার ভিতরে একটু দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, কারণ আমি পুরো ঘটনাটা জানি এবং আমি সেই কাল থেকে এ কাল পর্যন্ত সর্বোত্তভাবে সব অর্থে ইরানকে সমর্থন করি সবসময়। কথাটা আসলো কোত্থেকে তাহলে দেখেন আপনি। তাহলে এরা দুজন মিলে করতেছিল কি? তার মানে 49 সাল পর্যন্ত অন্তত তাদের পারস্পরিক সম্পর্ক খুব খাতির ছিল। তাইলে এইবার 39-এর শেষে আর 54-তে গিয়ে এইবার সাম্রাজ্য হতে যাচ্ছে কেন? এর উত্তর কমিউনিস্টরা দেখ, তাদের জানা আছে। এখান থেকে আমি কনক্লুশন টানতেছি যেটা,
যে তাহলে সোভিয়েত ইউনিয়নের আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলাটা এটা হচ্ছে তার স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। এর সাথে লেনিনের সাম্রাজ্যবাদ ধারণার কোনো সম্পর্ক নেই। দ্যাট ইজ মাই কনক্লুশন। অর্থাৎ এটা কোনো মার্ক্সের কোনো তত্ত্ব না, লেনিনেরও কোনো তত্ত্ব না, সাম্রাজ্যবাদ নামে তার একটা বই লেখা আছে এই শিরোনাম দিয়ে, তার সাথেও কোনো সম্পর্ক নেই। এটা অ্যাবসলিউটলি সোভিয়েত ইউনিয়নের ফরেন পলিসি। ক্লিয়ার? খুব পরিষ্কার করে বুঝে রাখেন। 49-এর দ্বিতীয় ঘটনা হলো ন্যাটো। দেখেন ন্যাটো হচ্ছে তার মানে কিন্তু ট্রুম্যানের আমলেই। ট্রুম্যানও কিন্তু ডেমোক্র্যাট, কিন্তু অলরেডি তারা বুঝে গেছে যে তাদের আসল স্বার্থগুলো না, সোভিয়েতদের দিয়ে এই বগল দাবা করে নিয়ে স্বার্থগুলো হবে না। আমাদের স্বার্থ হলো ন্যাটো বানানো, অর্থাৎ পারমাণবিক প্রতিরক্ষা ব্লক বানানো। এইটা আলটিমেটলি তো ব্লক হচ্ছে, এটাতে কোল্ড ওয়ার হয়ে যাচ্ছে। একদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গরিব দেশগুলা, আর একদিকে তো গরিব দেশ বেশি পায় নাই, কিন্তু সব গরিব দেশই তার একটা করে পার্টি আছে, সিপিবি আছে একটা করে। আর এই পার্টিগুলাকে দিয়া সেই খরচ চালায়, পার্টি চালানোর টাকা সে দেয়। আর এই ক্যাডার ভিত্তিক পার্টিটা ওই সোভিয়েত বয়ানটাকে সাপোর্ট। সো ইট হ্যাজ নাথিং টু ডু উইথ সাম্রাজ্যবাদ, কোনো তত্ত্ব না। সাম্রাজ্যবাদ স্ট্র্যাটেজিক বয়ান। আরেকটা স্পষ্ট করে বললে, খুব পরিষ্কার করে শুনবেন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো রাষ্ট্র, এটা কমিউনিস্ট হোক আর স্বয়ং খোদ আল্লাহ এসে বানাই দিয়ে যাক এমন একটা রাষ্ট্র, যাই হোক না কেন, রাষ্ট্র মাত্রই তার কিছু এমন স্বার্থ থাকে যেটা আরেকটা রাষ্ট্রের বিরুদ্ধে। রাষ্ট্র মাত্রই তাই হবে, রাষ্ট্র মাত্রই একান্ত স্বার্থ হবে। এই জন্য একান্ত শব্দটা খেয়াল রাখবেন। আমার জন্য যেটা ভালো সেটা আমার পাশের রাষ্ট্রের জন্য ভালো না হওয়ারই সম্ভাবনা বেশি। আমি তো আমার স্বার্থ আলাদা করে দেখি বলেই তো এটা আলাদা সীমানা দিয়ে একটা রাষ্ট্র বানাইছে। নাইলে তো দুজন মিলে একই রাষ্ট্র করতাম, করি নাই। তাহলে রাষ্ট্র মানে একান্ত স্বার্থ। এখন যেহেতু সোভিয়েত রাষ্ট্র এটা, আর এবারে সালাম দেন পায়ে ধরে সালাম দেন। কমিউনিস্ট রাষ্ট্র, বাবা আমি বুঝতেছেন না যে ওটা একটা রাষ্ট্র শেষ বিচারে, বলে ওর যে একান্ত স্বার্থ সেটা নট নেসেসারিলি বাংলাদেশের স্বার্থ। আর গভর্নমেন্ট কোথায় করতেছেন দেখেন। তাহলে সোভিয়েত ইউনিয়ন অ্যাজ এ রাষ্ট্র, তার স্বার্থ হলো আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলা। তাতে কথা বাতচিত মিলল, জাস্টিফাইড হলো কি হলো না, কিছু এসে যায় না। ওটা হচ্ছে ওর একান্ত স্বার্থ। এখন আপনি মনে করছেন এটা হলো কমিউনিস্ট তত্ত্ব। এই কমিউনিস্ট তত্ত্ব আর সোভিয়েত অ্যাজ এ রাষ্ট্র তার একান্ত স্বার্থের তত্ত্ব দুটো এক না, আমি আলো হেলেন না। এমনকি এখনো দেখেন, এখন তো পুতিনের রাশিয়া খুবই ঘনিষ্ঠ চীনের, তাই বলে কি দুজনের একই স্বার্থ না। এরপরও দেখেন দুজন আলাদা আলাদা জায়গা আছে এবং দুজনে সেটা মেনটেন করে। কেউ কারো স্বার্থের উপর না, আপনার ওটা স্বার্থ হইতে পারবে এসব গ্যাঞ্জাম করে না, কারণ বড় স্বার্থগুলা আমেরিকার বিরুদ্ধে তাদের বড় স্বার্থ আছে। এই জন্য তাদের অন্য যেসব ছোটখাটো বিবাদগুলো আছে আলাদা রাষ্ট্র হিসাবে, সেগুলোকে তারা বড় করে তুলে না বা একটু সামনে আনে না, পিছনে রেখে দেয়, পারলে মুখে বলছে সমাধান করে না, বা অ্যাটলিস্ট নরম করে থুয়ে দেয়। তাহলে এই কথাটা কখনো ভুলবেন না, রাষ্ট্র মাত্রই তার একান্ত স্বার্থ। তাদের রাষ্ট্রের নাম হলো একেবারে আল্লাহ পাঠাইছে একটা কমিউনিস্ট রাষ্ট্র, এরকম হলেও কিচ্ছু আসে যায় না। পবিত্র রাষ্ট্র বলে কিছু নাই। রাষ্ট্র মানে একান্ত স্বার্থ, যেটা আপনার স্বার্থের বিরুদ্ধে। ওকে, তাহলে আমি এইটাই দেখানোর চেষ্টা করছি, তাহলে আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলা এটা রাশিয়ার মানে সোভিয়েত ইউনিয়নের একান্ত একটা রাষ্ট্র স্বার্থ। এর সাথে কমিউনিজমের কোনো সম্পর্ক নেই, এর সাথে লেনিনের সাম্রাজ্যবাদ ধারণার কোনো সম্পর্ক নেই। ওই জন্য সাম্রাজ্যবাদের ব্যাখ্যা কি, সেখানে তো আরো গন্ডগোল পাকায় ফেলতেছে স্ট্যালিনরা। লেনিন মারা যাওয়ার পরে মার্ক্সের চিন্তাকে আরো এক্সপ্লোর করা বা ওই চিন্তা রিয়েলি ওই চিন্তার উপরে দাঁড়ায় দুনিয়াকে দেখে কোনো একটা নতুন একটা তত্ত্ব দাঁড় করানো কেউ পারে নাই, কেউ করেও নাই। বরং ভয় ছিল যে কি করে হেলাই, আমি ন্যাংটা যাবো, দরকার নাই ভাই, তেলা মাথায় তেল দিয়ে যাও। দেখেন আর একটা বড় উদাহরণ দিই, আপনি নিউ কলোনিজম বলতেছেন কেন? নয়া নয়া তো বলে না, ইংরেজিতে নিও বলে একটা শব্দ আছে, NEO, যেটার বাংলা অর্থ হচ্ছে নতুন। আর বাংলায় আমরা এটাকে করি অ্যাকচুয়ালি অভ্যস্ত হয়ে গেছি নয়া উপনিষদ। এই যে দেখেন স্ট্যালিনের বিপদগুলো দেখেন। উপনিবেশবাদ লেনিন আমলে ছিল, কলোনি হচ্ছে উপনিবেশবাদ, ঠিক আছে। এখন দুনিয়ার কোনো কমিউনিস্টের কাছে উত্তর নাই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরে 45-এ কেন কলোনি দখলদাররা যার যার কলোনি ছেড়ে চলে গেল? কেউ তাদেরকে যেতে বলা নাই। ইন্ডিয়া কি বলছিল
গান্ধী নেহরুরা কি বলছিল আপনারা জান গিয়া? বা তাদের সকল 42 সালে ভারত ছাড়ো আন্দোলন, লোম আপনারা কিছুই করতে পারবেন না, পারেন না। তাহলে 42 সালে ব্রিটিশে গেল না কেন? আর 45 যে কিছু বললেন না, চলে গেল কেন? আচ্ছা, শুধু ব্রিটিশের না, সারা দুনিয়া থেকে কলোনি মাস্টার যার যার দেশে চলে গেল। কার জাদু বলে ভাই এটা? এর উত্তর স্ট্যালিন কখনো দেয় নাই। নিজে জানতো কিনা আমার সন্দেহ আছে, কারণ সেকেন্ড ওয়ার্ল্ড থেকে সে দেখছে হিটলারের থেকে বাঁচার উপায়। আমি নিজের একার বুদ্ধি করে যা করছিলাম এগুলো একটা কাজ করে নাই। স্ট্যালিন যেটা বুদ্ধি করে করছিল সেটা হিটলারের সাথে চুক্তি করছিল, কেউ কাউকে আক্রমণ করবে না, সীমানা পারব না। কিন্তু সেই চুক্তি, সেই প্রতিশ্রুতি ভঙ্গ করছিল হিটলারই সবার আগে। এখন উপায় ছিল তাহলে সোভিয়েত ইউনিয়নে তার সঙ্গে যুদ্ধ করে দেওয়া, এবং যুদ্ধে যাওয়া হারে না বাঁচে তার ঠিক নেই। ফলে একসঙ্গে জোট যেটা হইতেছে হিটলার বিরোধী, ওই জোটের মধ্যে ঢুকে পড়াটা সবচেয়ে ভালো। এই জোট কাদের সাথে হইতেছে, তাদের কি দাবি দেওয়া ওর সেকেন্ডারি, প্রাইমারি হলো যে ওই গ্রুপের মধ্যে থাকতে হবে। প্লাস ওই গ্রুপ বলতেছে, আমেরিকান প্রেসিডেন্ট বলতেছে যুদ্ধের খরচ দিবে। আরে বাবা, এই সুযোগটা হয় না। ফলে স্টালিন এটা তাকাতেও চায় নাই যে আমেরিকানরা কিসের বলে জোটটা বানাইতেছে, কি বলে ও জানেই না, খেয়ালই করে না, না নিজে খেয়াল করছেন না দুনিয়ার কোনো কমিউনিস্টকে জানতে দিচ্ছে। সেই খবরটাই হলো এই যে রুজভেল্ট আমেরিকান প্রেসিডেন্ট একটা শর্তে রাজি ছিল, এবং সেই জন্য সে দেখেন 1939 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে, কিন্তু আমেরিকা যোগ দেয়নি এই যুদ্ধে, কোনো পক্ষে নাই। সে 41 সালে কি কথাবার্তা হচ্ছে, 42 সালের 1 জানুয়ারি থেকে সে যুদ্ধে লেগে পড়তেছে। কেন দেরি করলো? কেন 3টা বছর দেরি করলো? এই জন্য ওর ইচ্ছা মতন ও যেভাবে সাজাতে চায়, পোলারাইজেশনটা যেভাবে করতে চায় সেটা করতে পারে না। এই পোলারাইজেশনের ভিতরে 1 নম্বর দাবি ছিল, তোমরা হলে সবাই এক একটা কলোনি দখলদার, ব্রিটিশ, ফ্রেঞ্চ সহ এরা, তোমরা সবাই এই যুদ্ধে আমি নেতৃত্ব দিব, খরচ দিব, কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেলে, হিটলার হেরে গেলে তোমরা সবাই সব যা যা কলোনি আছে, যার যা দখলে আছে সব ছেড়ে দিয়ে, কাউকে কিছু যেন বলতে না হয়, মুখে তালা দিয়ে বাইরে চলে যাওয়া। এটা কি স্ট্যালিন জানতো না? যদি বলি জানতো না তাহলে সে একটা স্টুপিড। তো ওই চুক্তিতে সে গেছিল কেন? সে কেন ওই 42 সালের 1 জানুয়ারিতে ওই একই চুক্তিতে সাইন করছিল? না জেনে, কনসিকুয়েন্স না বুঝে। আর যদি বুঝে তাহলে তো কলোনি কেন উৎখাত হয়েছে সে তো জানে। সে আচ্ছা জানে, তাইলে এবার আসেন 45 সালে যখন যুদ্ধ শেষ হয়ে গেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এইবার আপনি নয়া উপনিবেশ, এই নয়া আনতেছেন কেন? উপনিবেশ তো আগেই ছিল। উপনিবেশ লেনিন দেখে গেছিলেন উপনিবেশ, তাহলে 45 সালের পরে নয়া সামনে লাগাই দিয়ে উপনিবেশ শব্দটাও ধরে রাখলেন কেন? আপনি কি জানতেন না যে 45 সাল থেকে সবার উপনিবেশ ছেড়ে চলে যাওয়ার জন্য সারা চুক্তিতে সই করছে? এই চুক্তিটাই তো আটলান্টিক চার্টার, আর এই চুক্তিটাই তো আপনি স্টালিন সাইন করছেন, করার পরে এইটাই জাতিসংঘের জন্ম ঘোষণা দলিল হিসেবে গৃহীত হয়েছে। তাহলে আপনি কি না দেখে সই করছেন? যদি বলেন দেখে সই করছেন, তাহলে নয়া লাগাইছেন কেন? মানে হলো উপনিবেশ এখনো আছে, এটা নিউ ফর্ম, নয়া। কমিউনিস্টের কত জ্ঞানী লোক দেখেন আমাদেরকে নয়া উপনিবেশবাদ বলতে এখনো। এই বাংলা একাডেমির আজম থেকে শুরু করে 2-4 দিন এই মনোয়ার শামসি কোন কমিউনিস্ট লোকের ঘষাঘষি করছিল, সেও বলে নয়া উপনিবেশবাদ। এই জন্য যে বলবেন নয়া উপনিবেশবাদ বুঝবেন যে কমিউনিস্টের পাল্লায় বসছিল। ইসলামিস্ট হয়তো ওরিয়েন্টেশন ইসলামিজম, কিন্তু কমিউনিস্টের পাল্লায় পরে দুজনের ঘষাঘষি করে কয়েকদিন ওই শব্দটা শিখালেছে। এরা কেউই জানে না, সে কমিউনিস্টরা জানে না, সে নয়া যে তার কাছে শিখতে গেছে সে জানে যে উপনিবেশ শব্দটা থাকার কোনো কারণ নাই। 45 সালে এটাই তো চুক্তি ছিল। 1942 সালে জাতিসংঘের জন্ম ঘোষণা এত ফালতু না তো। ওর মধ্যে লেখা আছে যে এখন থেকে আমরা কেউ কাউকে উপনিবেশ করতে পারবো না, উপনিবেশ করাটা হারাম। আপনার আটলান্টিক চুক্তির প্রথম 4টা দফা পড়ে দেখেন ভালো করে, এবং অরিজিনাল দলিল পাওয়া যায়। আমি আপনাদেরকে বহুবার বলছি যে আমেরিকা একটা ইউনিভার্সিটি আছে যে পুরানা শত শত বছরের দলিল, অরিজিনাল দলিল সংরক্ষিত রাখছে। সেই ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে একটা, সেখানে সব ধরনের পুরানো চুক্তি পাবেন খুঁজে।
অরিজিনাল চুক্তিটা, একদম অরিজিনাল ফর্মে, সেটা নিজে দেখে নিতে পারেন। এটা ইন্টারনেটের যুগ ভাই, কারোর উপর ডিপেন্ড করার দরকার নেই। তো সেটা দেখেও তো জানতে পারতেন। অথবা ধরেন আপনি ইন্টারনেটে সার্চ দিলেন জাতিসংঘের জন্ম ঘোষণা, ও দলিলটা দেখতে চান, একই দলিলটা, এটা আর ওইটা একই। ওটার নাম হলো আটলান্টিক চার্টার, আর এটার নাম হলো জাতিসংঘের জন্ম ঘোষণা। এটা তফাৎ। ওটাতে সাইট করেছিল কেবল ব্রিটিশ রুজভেল্ট, ব্রিটিশ চার্চিল আর আমেরিকান রুজভেল্ট, আর এটাতে সাইন করেছে বাকি শব্দে যারাই পরে জাতিসংঘের মেম্বার হতে হয়েছে। তার পূর্ব শর্ত হচ্ছে আপনি এই ঘোষণায় স্বাক্ষর করছেন কিনা। ওই ঘোষণাতেই লেখা আছে, কি লেখা আছে এইটাতে একদম শেষ করে দিচ্ছে। এই যে ভালো করে শুনে রাখেন, যারা যারা মনে করেন খলিফা বানাইবেন তারা একটু ভালো করে শুনে রাখেন, জাতিসংঘের মেম্বার হইতে পারবেন না আপনার দেশ। কেন? কারণ ওখানে লেখা আছে জাতিসংঘ সেই লোকের রেজলিউশনই মানবে, সেই দেশের রেজলিউশনই মানবে যেই দেশের রেজলিউশন লেখা আছে যে এই সিদ্ধান্তটা, যোগদানের সিদ্ধান্তটা তার দেশের বাসিন্দারা ভোটে তাকে ক্ষমতা দিচ্ছে। কথা ভালো করে বুঝেন। ভোট কখন দেওয়া যায়? যখন জনগণ বলে ধারণা আছে ওই দেশে। জনগণের আগে কোনো ভোট বলে কিছু নেই। সো ইউ আর দ্য অথরিটি, ইউ দ্য নাগরিক, সিটিজেন। ক্ষমতা আপনার কাছে, সব ক্ষমতার উৎস নাগরিক। আপনার ভোট দেন বলে একটা লোক প্রেসিডেন্ট হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে। এটা সম্পূর্ণ উল্টা। আপনি খলিফাকে জিজ্ঞেস করেন তোমার ক্ষমতা কে দিচ্ছে খলিফাগিরি করার, দাবি করার? বড়জোর বলবে এ আমাদের সমাজে কিছু এলিট দেশ, অমুক অমুক, এরকম একটা আসরে বসছিলাম, এখানে অমুক অমুক ছিল, এরা আমার দেশ। বড়জোর এতটা বলবেন, তাও পারবেন না। আপনি এই যুগের খলিফা তো পারবেন না। অটোমান খলিফাগিরি কে দিচ্ছে? এবং পরবর্তীকালে এটা কি বংশ পরম্পরায় খলিফাগিরি ছিল না? এমনকি চাচাতো মামাতো ভাই যেন খলিফাগিরি ডিস্টার্ব না করে তার জন্য তাকে মেরে ফেলাটা বৈধ ছিল না? আমি ইসলাম শুনলে মনে ওটা আমার। এই কি তামসা আপনি বলতেছেন? আচ্ছা তামসা করেন, অসুবিধা নেই। কথা হলো যে এতে কি হবে এখন আপনার, যে আপনি যখনই বলবেন যে আপনি খলিফা, ঠিক যেমন এই যে এখনকার আফগানিস্তান বলতেছে আমি আমির আফগানিস্তান, জাতিসংঘের সদস্যপদ হেল করে রাখছে স্থগিত। আবার মাঝখানে দুর্ভিক্ষ লাগছিল যখন ট্রানজিশন পিরিয়ডটা, জাতিসংঘ সর্বোচ্চ এই মানবিক সাহায্য করে গেছে। আপনি না ঠিকই আছে, কিন্তু তারপর দুনিয়ার একটা দেশের লোক মরে যাবে না কে? এই বলে মানবিক কারণে এইটা করছে, কিন্তু স্বীকৃতিটা এখনো দেয়। কেন? ওই যে আপনার বাসিন্দারা কি আপনাকে ভোট দিচ্ছে? মূল ক্ষমতা হলো আপনার বাসিন্দারা, নাগরিকেরা। ওই কথাটাই লেখা আছে আটলান্টা চার্টারে, জাতিসংঘের জন্ম ঘোষণায়। কোন কমিউনিস্টের মুখ থেকে এটা উচ্চারিত হতে শুনলাম না। অদ্ভুত না দুনিয়াটা? তাহলে বলেন স্ট্যালিন কি আসলে জেনে বুঝে 42 সালের, এটা কিন্তু 82 না, 42 সালে যে সাইন করলো 1 জানুয়ারি, ওটা কোন কাগজে সাইন করেছে? ওটাই তো জাতিসংঘের জন্ম ঘোষণা। ওখানে তো লেখা আছে বাসিন্দাদের ভোটে হইতে হবে। ঠিক একই কারণে কাশ্মীর ইন্ডিয়ান না। জাতিসংঘ ওই যেটা রিকোয়েস্ট করছিল নেহেরু, যে আমাদের সাথে পাকিস্তানের যুদ্ধ আমরা ঠিক করছি না, জাতিসংঘ জবাব ছিল যে না, আপনাদের সবার আগে উচিত হবে কাশ্মীরে একটা গণভোট করেন। ওই যে পাবলিকের মতামত নিয়ে আসেন, গণভোট। আপনি রাজা কিনা হরি সিং আপনাকে দেয়া গেছে কিনা নেহরুকে, ওটা শুনলে আমি বিশ্বাস করবো না। কারণ রাজা উজির মানি না আমরা। কথা বুঝছেন? জনগণ মানি আমরা। তাহলে জনগণের যতক্ষণ সম্মতি নাই আপনার দিকে, সুতরাং আপনাকে আমি স্বীকৃতি দিতে পারবো না। আপনি নেহরু, আপনার বক্তব্য ভুল, আপনার বক্তব্য আপনি অন করতে পারছেন না। আমরা একটু সাম আপ করি। তাহলে উপনিবেশ বলাটার বেলায় একটু চিন্তা ভাবনা করে বললেন, আপনার যে না বুঝে বলার লোক, তা যখনই আপনি মনে হবে না উপনিবেশবাদ বললে ধারণা করবেন। আচ্ছা এখন বারে বারে উপনিবেশবাদ বলে এনিমি আনার দরকার কি বলেন তো দেখি? এখন কি দুনিয়াটা রুলিং করতেছে কি উপনিবেশবাদ? নয় উপনিবেশবাদ। ব্রিটিশ আমেরিকাকে কখনো উপনিবেশ দখল করে রাখছিল কাউকে? তাহলে নয় উপনিবেশ এই শব্দটাকে বলতে হয় কেন আপনাকে বলবেন? হয়েছে এবার এই প্রশ্নটা যারা যারা নয় উপনিবেশবাদ বলেন, নিউ কলোনিজম যারা যারা বলেন, সবার কাছে এই প্রশ্নটা করলাম আমি। একটু নিজেকে নিজে সেলফ সার্চিং, সোল সার্চিং করেন, একটু জিজ্ঞেস করেন
কেন এখন উপনিবেশবাদ বলেন? আরে বাবা, আমেরিকার নেতৃত্বে 45 সালের পরে একটা গ্লোবাল ইকোনমি দাঁড়ায় গেছে, এইটা শাসন করতেছে। আপনি এখন নয় কোনো ইস্যুবাদ নিয়ে আছে কেন? স্টালিন বলছে। আর স্টালিন বলছে কেন? কারণ স্টালিন ভয়ে ভয়ে থাকে তো। এই নতুন ফেনোমেননটা কে, এটা তো আমি ব্যাখ্যা করতে পারছি না। ব্যাখ্যা করতে পারলে তো আমিও তো লেনিনের প্যারালাল কিছু একটা হইতাম। আমি তো সবসময় ডরে ছিলাম, কি জানি কি করে হালাই, আপনি কিন্তু আমার ছিল হালাইবো, আমার শান সাকর সব ধুলাই মিটে যাবে। কাজেই ওই ওই উপনিবেশীয় যে আছে বুঝছেন না, সামনে খালি নয়া লাগাই দেন। আচ্ছা, আমেরিকা কি উপনিবেশ? আমেরিকা কি আগে উপনিবেশী শাসক ছিল? এবার বুঝছেন, এই ধরনের কোনো তথ্য কোনো কমিউনিস্টের কাছেও নাই। চোখ বন্ধ করে ওই তার হুজুর স্টালিন বাপ যা বলে দিয়ে গেছে ওটা সে মানতেছে। তাহলে আপনি নয়া উপনিবেশিত বলতেছেন কেন? আপনি জানেন না যে কিসের ভিত্তিতে ইউএন দাঁড়াচ্ছে? কিসের ভিত্তিতে আপনার স্টালিন বাপ 1 জানুয়ারি 42 সালে সাইন করতেছে? কোন দলিলে? এই হলো বাপেদের অবস্থা। হলো এরকম, বাপেরা সবসময় তাকে পূজা করতে হবে, তাকে সালাম দিতে হবে। আমাদের জ্ঞানও নাই যেটা একটা খুঁজে দেখবো। আচ্ছা, সেকালে নাই, জ্ঞান ছিল না। একালে ইন্টারনেটের যুগ, আপনি তো ইন্ডিপেন্ডেন্টলি ইন্টারনেট সার্চ করে সব ফ্যাক্টস বাইর করে ফেলাতে পারেন। আপনি এখনো বলেন না উপনিবেশবাদ, একটা শব্দ শিখছেন। আপনি কাকে বলেন না উপনিবেশবাদ? কাকে? আমেরিকা কে? আমেরিকা জীবনে কোনো উপনিবেশ করে না কাউকে, কাউকে কলোনি বানায়নি। কলোনি শাসন আর এখনকার শাসন আলাদা, একই ধরনের না। আর আমেরিকাই হলো সেই দেশ যা সারা দুনিয়া থেকে কলোনি মুক্ত করছিল। এই খবরটি আপনি জানেন না। আপনার কাছে এই খবরও নাই যে ব্রিটিশরা কেন ইন্ডিয়া ছেড়ে চলে গেছিল। একটা ভাষা ভাষা ধারণা দেন কমিউনিস্টরা বলে। আর কমিউনিস্ট বলে লাভ কি? এটা কি তাহলে গান্ধীকে প্রশংসা দিবেন? 42 সালে ভারত ছাড় আন্দোলন, তো ভারত ছাড় আন্দোলন 42 সালে হইল না কেন? 47 লাগলো কেন? আর ভারত ছাড় আন্দোলন শেষ হয়েছিল কি বললা? নাকি নিজে নিজে চুপ মেরে গেছিলেন? কেন গেছিলেন? খবর নাই, খালি গপ মারে। বাবা যা বলে দিছে তাই শুনে গাল গোপন ভরে বসে আছেন। এগুলা বলে শেষ হবে না, আসল কথা এখন আসেন। তাহলে এই স্টালিন, এবার দেখেন স্টালিন যা খুশি করুক, যার নামে গেছেও, মারাই গেছে। আমেরিকানরা কি করতেছে পরে দেখেন, 53 সালের পর থেকে। 53 সালের পর থেকে সে এইবার একটা গ্লোবাল ইকোনমির নেতা হিসাবে দাঁড়াচ্ছে, একটা গ্লোবাল ইকোনমিক সিস্টেম দাঁড় করাচ্ছে। গ্লোবাল, এটা এর আগে ছিল না। তাহলে এর আগে কি ছিল? এর আগে ছিল বড় বড়, যদি আমরা বলি 5টা বড় বড় কলোনি মাস্টার। অনেকবার এগুলোর নাম বলছে ব্রিটিশ, ফ্রেঞ্চ, ডাচ, স্প্যানিশ, পর্তুগিজ। এই 5টা, এই 5টা দুনিয়াটাকে ভাগ করে নিয়েছিল। এবং তাদের নিজেদের মধ্যে আবার কোনো আন্তঃবাণিজ্য ছিল না। এটা এমন উপনিবেশ গুলার ভিতরে আন্তঃবাণিজ্য নাই। এমনকি যেমন আমাদের এখানে সোভিয়েত ইউনিয়ন, এই যে ব্লক ভাগ ছিল যখন, এটা সোভিয়েত, এটা আমেরিকান ব্লক। সোভিয়েত ব্লকের ভিতরেও দেশগুলোর ভিতরে কি বাণিজ্য ছিল? উত্তর না। তার মানে বাণিজ্য না থাকাটাই ছিল জানিবা স্বাভাবিক জিনিস। তাই সেখানে এটা হচ্ছে বড় ফারাক। এটাকে ভেঙে দিয়ে আমেরিকা সবাইকে বাধ্য করেছে একটা গ্লোবাল ইকোনমির মধ্যে আসতে। আর এই গ্লোবাল ইকোনমিতেই কন্ট্রোলিং অথরিটি, বা পরস্পরের ঝগড়া লাগবে না, এটা মীমাংসা করে দিবে। এই গ্লোবাল লেনদেনের ঝগড়া লাগলে সেটাই মীমাংসা করবে। এইটাই করবে IMF, যেটাকে কমিউনিস্টরা বলে নিপাত যাক। এদেরকে কি বলবো বলেন আপনি? গাদাগরুরও বোধহয় কিছু জ্ঞান বুদ্ধি থাকে, কিন্তু তাও নেই। IMF শুনলেই বলবে এটা নিপাত যাক। ও জানাও না IMF এর কাজ কি, করে কি? খায় না, মাথায় দেয় না, না ছোচন 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 করে। এর বাইরে আর কোনো কথা মুখে দিয়ে শব্দ বেরোবে না, ছোচন করে। এইটা করতে আসছে সে আর এক ইতিহাস। এইটা হলো ক্যাপিটালিজম, জিনিসটা খারাপ। ক্যাপিটালিজম খুব খতরনাক। খতরনাক বলে তাও না, খুব আর কি, মানে হারাম জিনিস আর কি। কমিউনিস্টদের জন্য হারাম, এরকম একটা শব্দ হলো ক্যাপিটালিজম। সো ক্যাপিটালিজম হলো খারাপ জিনিস। সো ক্যাপিটালিজমের বাপ হলো গ্লোবালি ক্যাপিটালিজম সরানোর সংগঠন। এটা কি খারাপ না হয়ে যায়? ওকে, এখন ক্যাপিটালিজম খারাপ কেন? পাপ একটা, ক্যাপিটালিজম মানে পাপ। কমিউনিস্টদের চোখে এটা একটা পাপ। পাপের যে ধারণা, সেই ধারণা হলো গুনার যে ধারণা, সেটা হলো ক্যাপিটালিজম কমিউনিস্টদের কাছে। এরা তো ভাবছিল যে
লেনিনে যে 16 সালে বই লিখছে তখনও বাবা হতো আয় ক্যাপিটালিজম তো এই পড়ে যাচ্ছে, খালি একটু 2 মিনিট ওয়েট করেন, 2 মিনিট দিয়ে ক্যাপিটালিজম উদা হয়ে যাবে। আমাদের কার্ল মার্কস যে তত্ত্ব দিয়া গেছে, হ্যাঁ, এই তত্ত্ব অনুযায়ী ক্যাপিটালিজম দুনিয়া চলতে পারে না, এটা নিজেই ভেঙে চিরে করবে। এটা লেনিনও বোধহয় বিশ্বাস করে মরছে। কথা সত্য যে ক্যাপিটালিজমের ভিতরে কিছু ইনার কনফ্লিক্ট আছে, ইনার সমস্যা আছে, যার কোনো সমাধান ক্যাপিটালিজমে নাই, এবং তাতে ক্রমান্বয়ে সংকটের মধ্যে ডুবে। কথা সত্য, কিন্তু কত তাড়াতাড়ি, এগুলো একটা প্রশ্ন। আর সেকেন্ড হলো, তাহলে সেই সংকটটাকে কাটিয়ে ঘুরে দাঁড়ালো কি করে ক্যাপিটালিজম? আইএমএফ বানায়। এইটা কোনো কমিউনিস্ট মুরব্বী আমি দেখি নাই। তাহলে আইএমএফ ওই প্রবলেমটা কাটালো কি করে? কারো ধারণা নেই। কিছু কিছু আলগা মাতবার আছে, দুই একটা লোকের নাম শুনে মনে হয় আমি খুব জানছি, তারও মুরদ নেই, ও জানেই না আইএমএফ এর কাজ কি। আমি সরাসরি এগুলো প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে কথা বলছি আপনাদের কাছে। আমি হলাম সেই লোক সম্ভবত বাংলাদেশের কমিউনিস্ট ইতিহাসে যারা বড় বড় ফিগার, কে কি বলে তা না শুনে আমি কখনো, যেই পার্টি করি না কেন, আমি তার কাছে গেছি, তার লেখা পড়ছি, তার কাছে যদি নাও যাই তার লেখা পড়ছি, ও কি বলতে চায়, বিশেষত্ব কি তার মধ্যে, এটা খোঁজার চেষ্টা করছি, এবং ওখান থেকে কোনো আলো পাই কিনা এটা বোঝার চেষ্টা করছি। ফলে আমার অজান্তে বাংলাদেশের কমিউনিজমের এমন কোনো ব্যক্তিত্ব নাই যা সে আসলে কি বলে গেছে আমি জানি না। ফলে কম বেশি সবারটা আমি জানি, ইরেসপেক্টিভ আমি তার পার্টি করি আর না করি, আমি তার কথা, আমি তো 80 সালে বদরুমের বই পড়ছি সবার আগে। আমি বলেছি বহুবার আপনাদেরকে, 79 সালে আমি ঢাকায় আসছি, আমি সেই আমল থেকে আমি বদরুমের বই নিজেই খুলে, কেউ আমাকে সাজেস্ট করে না, কিন্তু বইমেলায় গিয়া তার বই দেখে মনে হচ্ছে এগুলা পড়া উচিত, আমি আমি পড়তে গেছি। সাম্রাজ্যবাদ আমাকে বুঝাতে চায় নাই, ওরা কি বলতেছে এটা প্রথম দিকে বুঝছি, এই পড়তে পড়তে আজকে সর্বশেষ আপনাদেরকে যে ধারণা আছে এটা হচ্ছে সেই ধারণা। এগুলো হচ্ছে আমার রিয়েলাইজেশন ফিদে। ওকে, তাহলে এখন আসেন, তাহলে আইএমএফ এর ভিতরে আইএমএফ বানালো কি দিয়ে, যেটা ক্যাপিটালিজমের যে প্রবলেম দেখাইছিল মার্কস। আমি আবার বলতেছি, মার্কস যে ক্যাপিটালিজমের সংকটের কথা বলছে কিন্তু চলে যায় না, এই সংকট এখনো আছে, এই সংকট ফিরে ফিরে আসবে আবার। কতদিন পরে এটা ধসে পড়বে আমরা বলতে পারি না, বাট এভাবে বলতে পারি মার্কস যে মূল সমস্যাটা দেখেছিল ক্যাপিটালিজমের, ওই সমস্যাটা এখন যায় না, সমাধান নাই। ছোট্ট করে বলে দিস সমস্যা কি দেখেছিল। মার্কস দেখাইছিল যে আসলে ক্যাপিটালিজম নিজেই নিজের বাজার সংকুচিত করে। এইবার বুঝেন, আপনি ক্যাপিটালিজম বানাইতেছেন, বাজার ছোট করে ফেলে কেমন হবে? বাজার মানে বিক্রি যদি না হয় আপনার প্রফিট আসবে না, প্রফিট না আসলে আপনি পুঁজিতে শুকাই মরবেন। ইয়েস, একটা সিরিয়াস সংকট। কিন্তু বারে বারে এর একটা অজুহাত বাইর করে, এর একটা টোটকা সমাধান বাইর করে ক্যাপিটালিজম বাইর হয়ে আসছে এখন পর্যন্ত। তারই সবচেয়ে বড় টোটকা আইএমএফ এর ভিতরে আছে। এইটা এই প্রথম আলোর যে শওকত হোসেন আছে, বড় কমিউনিস্ট, প্রথম আলোকে একদিন একেবারে সমাজতন্ত্রভাবে সাজা রাখছিল, এখন দেখতেছি একটু একটু পিছলা এসে, এখন অত জোরে বলেন আইএমএফ বোঝার চেষ্টা করে অন্তত বলে আমার কাছে মনে হয়েছে। আর তার পদও বোধহয় বদল হয়েছে, আগে সে ইকোনমিক্স ডিপার্টমেন্টের হেড ছিল, এখন হচ্ছে ইন্টারনেটের হেড, অনলাইনের হেড, এরকম কিছু একটা বোধহয় পদবি বদলাইছে, কি জন্য বদলাইছে আমি জানি না, কিন্তু ওই কমিউনিস্ট তত্ত্বটা সে জেরেই যাচ্ছিল নিপাত যাক। তো তাহলে ক্যাপিটালিজম প্রবলেমটা আছে। আচ্ছা, এটা শুনেন যে আইএমএফ এর ভিতর দিয়ে এই প্রবলেমটা সলভ করেছিল কে, আপাতত সমাধানটা করেছিল কে? এই লোকের নাম হলো কে, আমি বানানটা দেখে আসি নাই, দেখে বলবো, কেইনস, উচ্চারণটা কেইনস, একজন অর্থনীতিবিদ, সম্ভবত ব্রিটিশ অর্থনীতিবিদ। কেইনসের একটা তত্ত্ব আসে, এই তত্ত্ব দিয়ে আইএমএফ বানানো হয়। এই কারণে আপাতত ক্যাপিটালিজমের যে আদি সংকটের কথা কার্ল মার্কস বলে গেছে, which is true আসলে, তা থাকা সত্ত্বেও কেন আইএমএফ খাড়া হইতে পারলো আর আবার একটা গ্লোবাল ক্যাপিটালিজম বানাইতে পারলো, তার কারণটা ওখানে এই কেইনসের তত্ত্বের মধ্যে লেখা আছে। আর কেইনসের তত্ত্বটা কি ছিল আসলে, এর আগে তো আরো অনেক কিছু বলতে হবে। যেমন প্রথমে বলতে হবে যে যেটা আগের গত দিনের আমার বক্তব্যের নিচে আমি লিখেছি যে, না ভুলে গেছি, আচ্ছা বলতেছি। আচ্ছা, আইএমএফ জিনিসটা কি কাজ করে? আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যের সবচেয়ে বড় সমস্যা হলো যে আপনার কারেন্সির সাথে আপনার কয় টাকা দিলে আপনার কয় ডলার, এটা কেমনে বুঝবেন? এটা কে ঠিক করবে? এটা ঠিক করে অর্গানাইজেশন হচ্ছে আইএমএফ। হ্যাঁ, সবভাবে সে করে।
এখানে পার্সিয়ালিটি নাই। আমেরিকা আইএমএফকে জন্ম দিয়েছে, আমেরিকার বোধহয় 18% মালিক আমেরিকার আইএমএফ না, বলেন না 18% দিয়ে পুরো আইএমএফ কন্ট্রোল করে এই জন্য এর বেশিরভাগ সদস্যদের আইএমএফ এর শেয়ার হলো ওই 0.01%। ফলে 18% শেয়ারের আমেরিকা পারে এটা পুরোটা কন্ট্রোল করবে। 18 না, বোধহয় আইএমএফ এ বোধহয় 16 আর ওয়ার্ল্ড ব্যাংকে 18। এইটাই যথেষ্ট, কারণ বাকিরা দেখেন এর পরে কারা হাইয়েস্ট হলো বোধহয় 5%, ব্রিটিশ ফ্রেন্সরা 5%, তাও সময় কমে যায়। চীনারাই বোধহয় ঠেলে 6 বানাইছিল, এরপর তো বাইট করে দিচ্ছে ওরে। ফলে এই যে 18-র পরে 6, এটা দিয়ে বুঝতে পারেন আমেরিকান একচেটিয়া মাতব্বরি কেন এটার উপরে চলে না। এগুলো মাতব্বরি তার থাকা সত্ত্বেও যখন আন্তঃরাষ্ট্রীয় রেট বার করে মুদ্রার, তখন এরকম কোনো পার্সিয়ালিটি করে না। দেখেন নিজেদের মধ্যে পার্সিয়ালিটি করলে তো ব্যবসাটাই হবে না। শেয়ার মার্কেটে যে দেখেন আপনি এত লোক শেয়ার ছাড়ছে, ওখানে কি পার্সিয়ালিটি করা যায়? উত্তর হলো যে একেবারে যায় না তা না। আমাদের মতন দেশে খুব ভালো যায়, বিদেশে আমেরিকার মতন দেশে এটা তত কম করা যায়। কেন ভাই? ক্ষুদ্র বিনিয়োগকারী থেকে সে বড় বিনিয়োগকারী আছে। আপনি ইনফরমেশন লুকালে পরে ও তো আপনারা উল্টা মামলা দিয়ে আপনার, ফলে জিনিসটা এত সহজ না। আর নিজেদের মধ্যে যেই সব জিনিসগুলো সবাই পাওয়ারফুল, সেখানে আপনি লুকাইতে পারেন না, সেখানে ক্লাসটা কাজ করে না। উইদিন দ্য ক্লাস যদি হয় তখন যেমন ভাগ বাটোয়ারা সুন্দর থাকে, একদম সমাজতন্ত্র হয়, সেরকম জিনিসটা। সো আইএমএফ এর ভিতরে এই আনফেয়ারনেসটা সে করে না। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন এ সম্পর্কে যে রিপোর্টটা সে দিবে, এই রিপোর্টটা দেওয়ার ক্ষেত্রে সে পার্সিয়ালিটি করে না। কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা জেনেই না আইএমএফ এর রিপোর্টটাকে সবাই বিশ্বাস করছে, কাজে নিজের বিশ্বাস নিজে ভঙ্গ করতে পারবে না। করলে আইএমএফ এর অবস্থা ভালো, বাংলাদেশের অবস্থা ভালো বলেছে, তাহলে বাংলাদেশে ব্যবসা করতে আসবে, সে একটা ইনভেস্টমেন্টে বিনিয়োগ করবে। এবার বুঝতে পারতেছেন এর সাথে এতগুলা ক্ষুদ্র। এবং আরেকটা মনে রাখেন, আজকালকার দিনে এই বিনিয়োগকারী কারা জানেন? 1 মিলিয়ন মাত্র যার ব্যক্তিগত বিনিয়োগ আছে, এই একটা বিনিয়োগকারী 1 মিলিয়ন। রাষ্ট্রীয় লেভেলে 1 মিলিয়ন কিছু না। যেমন সারা বাংলাদেশে যদি আপনি যতগুলো হিউম্যান রাইটের এনজিও আছে সবাইকে যদি চালাতে চান, আপনি 10 মিলিয়ন হলে যথেষ্ট। ফলে বুঝতে পারবেন 1 মিলিয়ন কত বিশাল টাকা। কিন্তু পার্সোনাল লেভেলে যখন 1 মিলিয়ন আসে, এটা অনেক টাকা। 1 মিলিয়ন আপনার হাতে টাকা থাকলে ব্যাংক আপনার বাসায় আসবে। আপনি একটা শেয়ার কিনতে যান, ব্যাংকের অফিসার আপনার বাসায় আসবে। এবার বোঝার চেষ্টা করেন 1 মিলিয়ন কত কোটি টাকা। সো 1 মিলিয়ন যার টাকা আছে সে একটা বিনিয়োগ করে শেয়ার মার্কেটে। তাহলে এইবার ও যে আশা করে বসে আছে, ওকে আপনি মিথ্যা তথ্য দিতে পারবেন না। তাহলে বাংলাদেশের অবস্থা সম্পর্কে এই জন্য সবাই আইএমএফ কি রিপোর্টটা কি দিছে ওইটার উপরে ভরসা করে বসে থাকে। ওইটার উপরে ভরসা করে ইভেন এডিবি আর একটা ডেভেলপমেন্ট ব্যাংক, কিংবা ওয়ার্ল্ড ব্যাংক নিজে, কিংবা ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক, চায়নাদের এআইবি, সবাই ডিপেন্ড করে আইএমএফ এর রেজাল্টটার উপরে, রিপোর্টটার উপরে। আইএমএফ এর রিপোর্ট খারাপ দেখলেও একমাত্র এআইবি দেয় পলিটিক্যাল কারণে। বাংলাদেশের অবস্থা খারাপ, এরা কেউ টাকা দিবে না বলে দিছে অলরেডি, ইনক্লুডিং আইএমএফও দিবে না, কিন্তু এআইবি দিবে। কেন? এটা পলিটিক্যাল ডিসিশনে চাইনিজ গভর্নমেন্ট দিবে। এবার কিছুটা বোধ বুদ্ধি যদি হয় আপনাদের, এই আর কি। ওকে, কেইনসের তত্ত্বটা কি ছিল আসলে, কি বলে আইএমএফ কে খাড়া করতে পারছিল? এটা সবচেয়ে ভালো বুঝবেন ওয়ার্ল্ড ব্যাংক কি করে সাজানো হয়েছে সেটা দিয়ে দেখলে। ওয়ার্ল্ড ব্যাংক যে আমাদেরকে টাকা দেয়, আপনি দেখতেছেন এটার সুদ অলমোস্ট নেয় না। আমি বলতেছি এখনো আমাদের প্রতি বছরের বাজেটে অন্তত 400 মিলিয়ন ডলার ওয়ার্ল্ড ব্যাংক দেয় অনুদান। মান না, ফেরতও নেয় না, সুদও নেয় না, আসলও ফেরত নেয় না, সুদও নেয় না এখনো। আমরা তো বলতেছি এখন মাথা পিছু আয় আমাদের $1000 বেশি হয়ে গেছে, আমরা মধ্যম আয়ের দেশ হয়ে গেছি। এরপরে ওই 400 মিলিয়ন ডলার প্রতি বছর দিচ্ছে মিনিমাম, কম বেশি হয় একটু একটু। এইটাই হলো আমি বলেছি ভাতা, যত ধরনের ভাতা আছে সরকারের, মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা, যত ভাতাওয়ালা জিনিস আছে এই সব ওই 400 মিলিয়ন টাকা থেকে আসে, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা, এটা অনুদান দিচ্ছে আপনাকে। এখন বলেন ওয়ার্ল্ড ব্যাংক নিজে টাকাটা কই পায়? আর নিজে যে আপনাকে এত কম সুদের টাকা দেয়, ঋণ দেয়, ইনফ্রাস্ট্রাকচার, এই ধারণাটা করতে গেছে। ইনফ্রাস্ট্রাকচার শব্দটা করতে গিয়ে পাইছে, এই ইনফ্রাস্ট্রাকচার শব্দটা কেইনসের। আমি শুনি নাই, আপনি না কমিউনিস্ট, তার আইএমএফ বুঝবেন কি? ওটা তো নিপাত যাক বলে খারিজ করে দিচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক নিপাত যাক। আপনি কেইনসের নাম জানেন না, কেইনস কি করে তাও জানেন না, আইএমএফ কি করে তাও জানেন না, নিজের গালে থাপ্পড় দেন। আমি কি বলবো?
তাতে যদি আক্কেল আসে আপনাদের। মূল বিষয়টা হলো এই যে এই প্রশ্নটা করেন, ওয়ার্ল্ড ব্যাংক যে টাকাটা দেয় আমাদের, ধার দেয়, এই টাকাটা সে পাইলো কই? এটা কে দিচ্ছে তাকে? তা আপনি সহসা বলে দেবেন কেন আমেরিকাতে আছে না, সরি, মিথ্যে কথা। আমেরিকা ডেফিনেটলি সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আপনাকে দিচ্ছে। আচ্ছা, এই পাকে আরেকটা কথা বলে রাখি, প্রেডিকশনের মতন মনে হবে। রাষ্ট্রের এক্সিম ব্যাংক, এক্সিম শব্দটার মানে বুঝেন তো? বেশি মানুষ খেয়াল করে না। এক্সিম মানে হলো দেখেন এক্সপোর্ট ইম্পোর্ট, ইএক্স মানে হলো এক্সপোর্ট, আইএম মানে ইম্পোর্ট। আমেরিকার একটা এক্সিম ব্যাংক ছিল, যখন আইএমএফ গঠন হয় নাই, 44 সালের কথাবার্তা হয়েছে, কাহিনী ঘটছে, 45 সালে এটা ফাংশনাল হয়েছে। গঠন প্রণালী আলোচনা করে 22 দিনের মিটিংয়ে ঠিক হয়েছে, এটা কিন্তু 1944 সালে, আগের বছর। আর 45 সালে আমি সময় থেকে বলতে হবে কোন মাসে এটা চালু হয়েছে, সদস্যপদ দেওয়া শুরু করছে। এর আগে পর্যন্ত আমেরিকা বিভিন্ন ইউরোপিয়ান দেশকে টাকা ধার দিয়েছে, এই একই সেম ওয়ার্ল্ড ব্যাংকের কাজটাই করছে। সেইটা করছে যার মাধ্যমে, সেইটার নাম ছিল আমেরিকান এক্সিম ব্যাংক। তো এটা কই এখন? নাই। কেন? এখানে যে টাকা ছিল আমেরিকান গভর্নমেন্টের, এই টাকাটাই ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর নামে দিয়ে দিচ্ছে। তাহলে কি হলো? এটা তো নাম বদল। ও যে কাজ নিজের রাষ্ট্রীয়ভাবে করতো একা, ওটা ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে করে। তাহলে প্রত্যেক গভর্নমেন্টের একটা করে এক্সিম ব্যাংক থাকে। তাইলে আপনারা বুদ্ধিমান লোকেরা একটা প্রশ্ন করতে পারেন, তাহলে আগামী দিনে চীন উঠে আসবে বলতেছেন আপনি গৌতম দাস, নাকি গ্লোবাল লিডার হয়ে যাবে? তাহলে চীনেরও কি এক্সিম ব্যাংক আছে? তোলা যায়, হ্যাঁ আছে। চীন শুধু আমাদেরকে ওই AIIB দিয়েই হেল্প করবে না, এমনকি তার ব্রিক্সের ভিতরেও একটা ওয়ার্ল্ড ব্যাংক আছে, IMF ও আছে একটা, সেগুলা দিয়েও না, সে তার এক্সিম ব্যাংক দিয়েও আমাদেরকে হেল্প করতে পারে। আর শিওর থাকেন, এই এক্সিম ব্যাংক চীনারা যখন ওয়ার্ল্ড ব্যাংক IMF এর কন্ট্রোলটা নিয়ে নিবে, তখন এই এক্সিম ব্যাংক বিলীন করে দিয়ে সব টাকা তাদের ওয়ার্ল্ড ব্যাংক, কি নাম হবে আমি জানি না, হয়তো ওটার নাম ব্রিক্স হয়ে যাবে, অথবা ওই IMF-টার নতুন নাম হবে ব্রিক্স। আর ওই নয় IMF এর মধ্যে নিজের শেয়ার বাড়াবে, এই এক্সিম ব্যাংকের সব বিনিয়োগগুলো ওনাদের দিয়ে দিবে, নাম বদলাবে। এক্সিম ব্যাংক সম্পর্কে বুঝছেন এবার? গত দিনে আমেরিকানদের যা যা ছিল ওগুলোই ঘটবে এখন চীনের বেলায়। এই জন্যই বলেছি আমি যে আমেরিকার হিস্ট্রি পড়েন। কেউ যদি আমেরিকান হিস্ট্রি না পড়ে থাকেন, অন্তত 30-এর দশক থেকে 40-এর দশক, আচ্ছা ঠিক আছে, অন্তত 53 সাল পর্যন্ত এই আমেরিকাকে যদি হিস্ট্রিটা না পড়েন, তাহলে এখন চীনের বেলায় কি কি ঘটবে বলতে পারবেন না আপনি। সেই লোকটাই বলতে পারবে যে এটা পড়ছে থরলি, একদম মাথা খুঁটে খুঁটে পড়বে। আরো ভালো হয় এখন আর পিছনের দিকে যান, কমপক্ষে এটা এখানে যেতেই হবে আপনার। 1914 কেন? 1914 হলো সেই সময় যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো, এই জন্য 14 না, শুধু কারণ না, আরেকটা কারণ আছে। এটা বললে কিন্তু কমিউনিস্টরা মনে করে হ্যাঁ আমার কমন পড়ছে, আমি বুঝছি কি সেটা। 1914 সালের আগে একটা গ্লোবাল ব্যাংকিং ব্যবস্থা ছিল। কি কইলাম আপনি? হ্যাঁ আবার বলতেছি, এটা গ্লোবাল ব্যাংকিং ব্যবস্থা ছিল। এক ব্যক্তি না, আবার ইহুদি বললে আপনার অন্যরকম, বাট ইহুদি ডেফিনেটলি। ওরই এক বংশধর এক নারী সদস্যকে বিয়ে করছে আমাদের অমর্ত্য সেন। কিসের মধ্যে কি, লোকটা জার্মানির লোক। এই লোকটা তখন গ্লোবালি এক্সচেঞ্জের এই যেটা IMF এখন করতেছে, IMF এর মতন অত বিশাল না, কিন্তু অন্তত ইউরোপের রাষ্ট্রগুলোর ভিতরে কারেন্সির রেট কি হবে এটা ঠিক করতো সেই লোক, তার ব্যাংকে দিয়ে। সে নিজে বসে থাকতো লন্ডনে, আর তার 3 ছেলে বোধহয় ছিল, 3 ছেলেকে, হ্যাঁ রথসিল্ড, রথ ROTHSHIELD, এই সিল কথাটা জার্মান শব্দ, রথ TH, হ্যাঁ ঠিক লিখেছে, রথসিল্ড। এই রথসিল্ড শুনলে কমিউনিস্ট আমার কমন করছে, আমি চিনি, কিছু চেনেন আপনি রথসিল্ড? আমি বলেছি রথসিল্ড হলো সেকালের IMF, এই কথাটা কেউ বলে না আপনাকে, আমি জানি। তো রথসিল্ডের কাজ কি তাই তো জানেন আপনি? রথসিল্ড মানে একটা ষড়যন্ত্র তত্ত্ব বুঝেন।
গ্লোবাল ক্যাপিটাল বুঝছেন না, এ হলো আসল লোক, বুঝছেন না, গোপন ইহুদিদের কারবার, এইগুলো বলতে থাকবেন আপনি। মানে না শিখলেন ইকোনমি, না কমিউনিজম, না কার্ল মার্কসের তত্ত্ব, কিছুই জানেন না আপনি। এনিওয়ে, তো 14 সালে আসলে যখন থেকে যুদ্ধটা শুরু হয়, এই প্রত্যেকটা ইউরোপের মাতবর রাষ্ট্র, তার মানে ব্রিটিশ ফ্রেঞ্চদের টাইপের, এরা এর কাছে টাকা ধার নিয়ে একে ডুবে দেয়। আর এ কিন্তু প্রত্যেকটা যুদ্ধ লাগা মানে তার কাছে কাস্টমার আসবে এখন টাকা ধার নিতে। তো এরা কে কাস্টমার? রাষ্ট্রগুলোই কাস্টমার খোদ। এই টাকা দিয়ে সে চলতো, একটা ভালো আয় হতো না, এটা দিয়ে সে চলতো না। প্রতিদিন সকালে সে ঠিক করতো, ওই অনুমান করি তখনকার দিনে টরে টক্কা টেলিফোন, মানে টেলিগ্রাম, এগুলো আসছে নিশ্চয়ই, নাহলে বাপ ছেলে কমিউনিকেট করতে কি করে, ও কি দিয়ে করতো, এ গল্প বেড়ে যাবে। আচ্ছা, এটা আরেকদিন বলবো নি। ওর একটা মেকানিজম ছিল যেটা সে বুঝতে পারতো যে আজকের দিনে ব্রিটিশের পাউন্ডের রেটটা কমাই দিব না বাড়াই দিব, সে বুঝতে পারতো এবং সেই ঠিক করতো আজকের রেটটা কত হবে। না, এটা হলো যে মেইন স্ট্রিম যে ইকোনমি পাউন্ডের, এইটা একটা পুরাটা কন্ট্রোল করতো সে না, কিন্তু আন্তঃরাষ্ট্রীয় যে খুচরা কিছু বাণিজ্য তো হইতো, ওটা কন্ট্রোল করতো সে, এইভাবে মনে করেন। আর এই যে খোদ রাষ্ট্রগুলোকে ধার দিত। আর একটা কথা মনে রাখেন, আপনাদের এই কথাগুলো আলোচনা করার সময় সবসময় মনে রাখবেন, 1945 সালের আগে কোন রাষ্ট্র হ্যাঁ নিজে ব্যাংক খুলুক, নো নো নো, ব্যবসাদারা ওরা তুমি থাকো আমি গেলাম কা, কথা বুঝছেন না বোঝেন না? সরকারি ব্যাংক বলে কোনো ধারণা ছিল না। এটা করলে সমস্ত ব্যবসায়ীরা আপনার বিরুদ্ধে চলে যায় মিছিল করে। এটা ছিল সেই যুগ। 45 সালেই একমাত্র সেন্ট্রাল ব্যাংকের ধারণাটা আসে। আর এই সেন্ট্রাল ব্যাংক, এই যে বাংলাদেশ ব্যাংক যেটাকে বলেন, ইংল্যান্ডেও সেন্ট্রাল ব্যাংক বানানো হয়, ইংল্যান্ডের সর্ববৃহৎ প্রাইভেট ব্যাংক যেটা ছিল সেইটাকে সেন্ট্রাল ব্যাংক বানাই দেওয়া হয়। সরকার অধিগ্রহণ করে বলি না আমরা, করছিল। এই জন্য IMF এর মেম্বার হইতে গেলে আপনার দেশে সেন্ট্রাল ব্যাংক লাগবে, এটা পূর্ব শর্ত। কাজে IMF এর মেম্বার হতে গেলে সবাই 45 সালে সেন্ট্রাল ব্যাংক, সরকারি ব্যাংক এই প্রথম হচ্ছে। তাহলে এর আগে পর্যন্ত সবই হলো প্রাইভেট ব্যাংক। আপনি ব্যক্তি সম্পত্তিতে হাত দিয়েছেন, রাষ্ট্রকে চাইছেন, আপনারা তো মাইরে বাইর করে দেবো আমি, এই ছিল নিয়ম। ফলে সরকারের ব্যাংক করাটা হারাম। আমার ব্যবসাদারদের সমিতি করছে, এর ভিতরে সিদ্ধান্ত নেব। আপনি সরকারকে, আপনি রানী হইতে পারেন, কিন্তু আপনার অ্যাকাউন্টও ওই ওই ব্যাংকে রাখতে হইব, ওই প্রাইভেট ব্যাংকে রাখতে হইব। এটা ছিল সেই কালের নিয়ম। এগুলা কমিউনিস্টরা শিখবেন না এগুলা, কেন এগুলা তো পাপ, ক্যাপিটালিজম, পুঁজি মুনাফা খারাপ জিনিস তো, আপনাদের এই দিক থেকে বুঝছেন জিনিসটা। এনিওয়ে, তাহলে কোথা থেকে কোথায় যেতে বলতেছি আমি আবার আরেকবার চেষ্টা করি কেন। তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের টাকাটা পাইছি কই? ওয়ার্ল্ড ব্যাংক শুরু হওয়ার পরেই, আচ্ছা এর আগে তা দেখেন, আমি এড়াতে চাইলেও পাচ্ছি না তো আপনাদেরকে আসলে, যে আগে অনেকবার বলেছে স্ট্রিট, স্ট্রিট, ওয়াল স্ট্রিট, এই শব্দটা অর্থ কি, আবার সংক্ষেপে বলার চেষ্টা করি। ওয়াল স্ট্রিট, আপনারা জানেন যে শুরুর দিকে আমেরিকায় এই যে 5টা কলোনিয়াল মাস্টার দেখলাম, তারা নানানভাবে ঢুকে বসছিল, প্রত্যেকে কিছু না কিছু জায়গা দখল করছিল। এর ভিতরে ডাচদের দখলের একটা যে পাড়া ছিল, ওই পাড়াটাই হলো ওয়াল স্ট্রিট। ও আশেপাশে ব্রিটিশ বা ফ্রেঞ্চ কলোনির জায়গা আছে, ওটা থেকে নিজেকে আলাদা করার জন্য চারিদিকে ওয়াল দিছিল, এই জন্য নাম হয়েছে, ওই জায়গাটার নাম হয়েছে ওয়াল স্ট্রিট। পরবর্তীকালে এটা বেঁচে দিয়া বা ঠেলা থুয়া ভাগছে ডাচেরা, তা আলটিমেটলি এটা তো আমেরিকানদের হয়ে গেছে, কিন্তু নামটা রয়ে গেছে। এই ওয়াল স্ট্রিটটাই হলো আক্ষরিক অর্থে বললে, তুলনীয় অর্থে বললে, যেটা বললে আপনারা বুঝবেন, সেটা হলো আমাদের যে শেয়ার মার্কেট। আচ্ছা, শেয়ার মার্কেট কোথায় বসে, কি করে বুঝবেন এখানে শেয়ার মার্কেট আসি? কাকে কেন্দ্র করে হয়? কেন্দ্রে কে থাকে? কেন্দ্রে যে থাকে তা সেটাকে বলে যে এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জ কমিশন। স্টক, স্টক কেনা বেচা হবে, লেনদেন হবে, যে তার বিষয়ক একটা কমিশন। এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান। এর কাজ কি? এর কাজ হলো, কোম্পানিগুলো তো পার্সোনাল, ব্যক্তিগত কোম্পানি, প্রাইভেট কোম্পানি অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানি, মানে সরি পাবলিক লিমিটেড কোম্পানি, কিন্তু তার শেয়ার তো কেনা বেচা করবে পাবলিকে। এখন আপনি যদি ফ্রড করেন, এটা দেখবি কে? আর যেহেতু পাবলিক, আপনি পাবলিকের জন্য দিচ্ছেন, সো পাবলিক ইন্টারেস্ট, সো রাষ্ট্র গিয়ে ওখানে বলবে এটা আমি দেখবো, এই জন্য সে কন্ট্রোল করবে। এক্সচেঞ্জ কমিশন সরকারের।
তাহলে এক্সচেঞ্জ কমিশন অফিসটা যেখানে হবে তাকে কেন্দ্র করে এইবার একটা শেয়ার মার্কেট গড়ে উঠবে। এখন এই শেয়ার মার্কেটের দুটা রূপ পাবে। একটাকে বলে আপনার ওদের ভাষায় আপনারা চিনবেন না, এটা প্রাইমারি শেয়ার। প্রাইমারি শেয়ার মানে হলো প্রথম যখন শেয়ারটা সে ছাড়ছে, আপনি নতুন কোম্পানি করছেন কিংবা আগের কোম্পানি এই প্রথম পাবলিক শেয়ার ছাড়ছেন, ওর যে শেয়ারটা এটাকে বলে প্রাইমারি শেয়ার। এখন মনে করেন এটা আমি কিনছি, কেনার পরে 1 বছর হলে যায়নি, 1 বছর হলে ওটার সুদ টুদ কি পাবো ওই কোম্পানি দিবে আমাকে, লভ্যাংশ। সুদ বলা যাবে না, লভ্যাংশ। এখন 1 বছর হয় নাই, আমার এখন খুব ক্রাইসিস, আমার টাকা দরকার, আমি এখন করলাম কি ওই শেয়ারটা বেচে দিবে। ওই বেচবো, কে নিবে? এইবার এইটা বেচার জন্য যে মার্কেট, একে বলে সেকেন্ডারি মার্কেট। তাহলে রাস্তায় যারা অমুকটা যাচ্ছে সস্তা সস্তা সস্তায় চিৎকার করতেছে, এটা হলো সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেটে রাস্তায় এসে বসে না, তো ঘরের ভিতরে এটা সারা হয়। তাহলে সেকেন্ডারি মার্কেট আর প্রাইমারি মার্কেট মিলে এক্সচেঞ্জ কমিশন মাঝখানে রেখে যে জায়গাটা, যে পাড়াটা, আমেরিকান ওই পাড়াটার অরিজিনাল ওই পাড়াটার নাম হলো ওয়াল স্ট্রিট। এখন এবার ওয়াল স্ট্রিটের উল্টা ক্যারেক্টারটা বদলে যাবে, এক্সচেঞ্জ কমিশনটা আনইম্পর্টেন্ট হয়ে যাবে। কিসের জন্য? এই যখন প্রাইমারি শেয়ারগুলো যাদের হাতে, এরাই আবার এত বড় বিনিয়োগকারী, ছোটখাটো বিলিয়নিয়ার তো বটেই, ছোটখাটো না। যেটা আমি উদাহরণ প্রায় দিই আপনাদেরকে, যে আমাদের এখানে আমেরিকান কোম্পানি স্যাভরন, অর্থাৎ বানান বললে লিখবো না আশা করি, স্যাভরন এরকম একটা নাম হবে আশা করি, আমি যদি ভুল না লিখে রাখি। স্যাভরনটা তেল কোম্পানি, তেল মাটি সমুদ্রের নিচ থেকে তুলে আনে। স্যাভরন কোম্পানিকে আমরা তেল তোলার জন্য দিচ্ছি। কমিউনিস্টদের ভাষায় সে বাংলাদেশ কোম্পানি, বহুজাতিক কোম্পানি, আসলে সেই তো সবচেয়ে বড় পুঁজিবাদ। আমাদের কমিউনিস্ট বুদ্ধিতে এটাই বলে, বোকা বাবা বুঝে নাই। স্যাভরন যেদিন বাংলাদেশের অর্ডারটা পাইলো, আজকে আপনার অর্ডার হ্যান্ডওভার করা হলো, আপনি যান তেল তুলে দেন আমাদেরকে, ওই সেই দিনেই কাগজটা এনে সে দৌড় দিল এই ওয়াল স্ট্রিটে। কেন? হ্যাঁ, ইয়াস। তাহলে সে যাচ্ছে ওয়াল স্ট্রিটে। ওয়াল স্ট্রিট থেকে এই যে এবার এখন নতুন শব্দ তৈরি হয়ে গেল, দেখেন বিনিয়োগ কোম্পানি। আপনি দেখেন নাই বিনিয়োগ কোম্পানি কি জিনিস আমরা জানি না, কারণ বিনিয়োগ কোম্পানি সাধারণ মানুষের জন্য ব্যাংক না। ইভেন হংকং ব্যাংক কয়জন মানুষের অ্যাকাউন্ট নেয়, ও তো ছোটখাটো অ্যাকাউন্ট হোল্ডার রাখতে দেয় না। আমাকেও রাখতে দেওয়ার আগে শর্ত দিয়েছে, 20 লাখ টাকা অ্যাকাউন্টে ফিক্স রাখবে, মানে পড়ে থাকবে, তাহলে আপনার অ্যাকাউন্ট রাখবো, নেল রাখবো না। বুঝতে পারেন ব্যাংকেরও ক্লাসিফিকেশন আছে। এবার বিনিয়োগ ব্যাংক যেটা, এটা সাধারণ মানুষের জন্যই না। এ কার জন্য? এ হলো স্যাভরনের জন্য ব্যাংক। কি করে? স্যাভরন গিয়া ওর কাছ থেকে $10 বিলিয়ন ধার নেছে। কিছু বোঝা গেল? স্যাভরন আপনাদের কমিউনিটির চক্রে একটা মাল্টিনেশনাল, বাবা বিরাট পুঁজি, আর ওই আলাই গিয়া ওয়াল স্ট্রিটে গিয়ে টাকা ধার করতেছে। তাহলে এই কোম্পানিগুলোকে তো আপনারা চিনেনই না কমিউনিস্টরা, এই জন্য আপনারা ওয়াল স্ট্রিট চিনেন না। এইবার সিম্বলিক্যালি এটাকে বলে ওয়াল স্ট্রিট, যেখানে বিনিয়োগ কোম্পানিগুলোর দোকান আছে। দোকান বললে ইয়ে করেন না, সাধারণ মানুষ তো দোকানে যেতেই পারে না, ছোটখাটো ব্যবসাদারও যেতে পারে না, বাংলাদেশের 2-4টা ব্যাংকের মালিকও ওখানে যেতে পারবে না। ধর নিয়ে আপনি আমার কাস্টমারই না, আপনার লেনদেনের অ্যামাউন্ট কত ভলিউম কত? না না না, আমরা এই ধরনের কোম্পানি, এত ছোট কোম্পানি ডিল করি না, বলে বাগাই দিবে আপনাকে। আন্তর্জাতিক মাটির নিচে, সমুদ্রের নিচে তেল তোলার কোম্পানি হলো যার কাছ থেকে টাকা ধার না। এবার বুঝেন? ওকে, এখন কি ধারণা দিতে পারছি ওয়াল স্ট্রিট জিনিসটা কি? তাহলে এই ধরনের বিপুল বিনিয়োগ কোম্পানি আছে আমেরিকার একটা জায়গায়। আচ্ছা, ভাবেন না যে সব কোম্পানিরই হেডকোয়ার্টার ওয়াল স্ট্রিটে, না, বাইরেও আছে। আমেরিকান ব্যাংকগুলো তো যারা আগে অন্য ব্যাংক ছিল, আস্তে আস্তে তারা এরকম ব্যাংক হয়ে গেছে, বিনিয়োগ ব্যাংক হয়ে গেছে। আর একটা থোক আছে ব্যাংক, কোথায়? জেনেভাতে। আপনারা জানেন যে আপনার সমস্ত গোপন টাকা, সুইচ টাকা রাখার বেস্ট জায়গা হচ্ছে সুইজারল্যান্ড। তো সুইজারল্যান্ডে এরকম কিছু কোম্পানি আছে, এই মানে খুব থক জায়গায় থাকে। আচ্ছা, খুব ছোট লেভেলে বিনিয়োগ কোম্পানি আছে দুবাইয়ে কিছু। আর আমাদের এদিকে এটা ইম্পর্টেন্ট, চীনের দিকে তাকিয়ে, উত্থিত চীন উঠে আসতেছে, তার দিকে তাকে আর দুটো জায়গায় এই বিনিয়োগ ব্যাংক আছে, একটা হলো হংকংয়ে, আরেকটা হলো সিঙ্গাপুরে। এদের কথাই বলছিলাম। ধরেন ঢাকায় আমি এলাম, আমার $1 মিলিয়ন আছে,
ওই সিঙ্গাপুরের ব্যাংক থেকে লোকটা প্লেনে করে চলে আমার বাসায় আসবে, কথা বুঝছেন? আমাকে পরামর্শ দিবেন যে হুজুর আল্লাহ আপনার টাকাটা কোন ইয়েতে ইনভেস্ট করবেন, আমাদের এটা এটা বুদ্ধি আছে, আপনি নিলে আপনার ভালো হবে, আর এটা আমরাই দেখাশোনা করবো আপনার। এই বলে দেখেন, খেয়াল করেন, সিঙ্গাপুর থেকে তার কর্মচারীটা প্লেনে করে আসবে, দিনে দিনে হয়তো সুযোগ থাকলে ফেরত চলে যাবে। এবার বুঝতে পারতেছেন কোন দুনিয়া এটা? ওকে, তাও বলেছি এগুলো হলো ছোটখাটো, কিন্তু তাও চীনকে উত্থিত হচ্ছে বলে। ডেফিনেটলি চীন যদি গ্লোবাল লিডার হয়ে যায় তখন ওয়াল স্ট্রিট হয়ে যাবে এটা। এশিয়ায় কোথাও ওয়াল স্ট্রিট হবে, বাট এখনো আছে এগুলা, কিন্তু ছোট করে। আর দুবাই কেন বললাম? দুবাই হলো হোল আফ্রিকা, বোধহয় 58টা দেশ আছে, তাদের সবার গেটওয়ে, মানে আফ্রিকায় ব্যবসা করতে গেলে পরে আপনার ওই দুবাই হয়ে যেত, কারণ দুবাই ওদের সবার হেডকোয়ার্টার, একটা না একটা অফিস আছে, লিঙ্ক অফিস আছে ওখানে। আর এদিকে যাব না, আপাতত ওয়াল স্ট্রিট বুঝেছি। এবার আসেন, ওয়াল স্ট্রিটে গেছে ওয়ার্ল্ড ব্যাংকের লোকেরা, গিয়ে কি করতেছে, ওইখানকার বিনিয়োগকারীদের, এই যে এই বিনিয়োগকারীদেরকে নিয়ে এবার সভা বসাইছে, ঘরোয়া সভা। কোনো একটা 5 স্টার হোটেলের লবিতে গিয়ে বলছেন, মনে করেন খাওয়া দাওয়া চলতেছে, কথাও চলতেছে, ব্যবসা গিয়ে বলতে, দেখেন হুজুর আল্লাহ আপনাদের তো মেলা সমস্যা। কি সমস্যা আপনাদের? আমাদের কাস্টমার পাই না, কাকে দাঁড় দিন? এই যে কার্ল মার্ক্সের কথাটা, আপনি নিজেই নিজের বিনিয়োগকারী খুঁজে পাবেন না। বিনিয়োগ করবো কোথায়? বাজার ছোট হয়ে যাচ্ছে। এর ধাক্কাটা সবারই গিয়ে পড়বে ওই বিনিয়োগ কোম্পানিগুলোর মধ্যে, কার্ল মার্ক্সের তত্ত্ব অনুযায়ী। এইবার কেইন্স তত্ত্ব দিচ্ছে কেমনে এখান থেকে বেরিয়ে আসতে হবে। একটা আপাতত সলিউশন দিই আমি। সলিউশনটা হলো এই যে তোমরা একটা কাজ করো, তোমাদের মনে করো তুমি তো একটা বড় কোম্পানি আছে, ঠিক আছে, তোমার মনে করো $100 বিলিয়ন পুঁজি আছে, 100 বিলিয়ন। তুমি করবা কি, এখান থেকে 10 বিলিয়ন, $10 বিলিয়ন দিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের শেয়ার কিনো। কি কয়? মানে হলো তুমি ওয়ার্ল্ড ব্যাংকে $10 বিলিয়ন দিয়ে দাও, তোমাকে আমি এত বছর পরে এই টাকাটা ফেরত দেবো, সুদ কিন্তু দিব না। আমি রেগে যাবো, আপনারা আমি $10 বিলিয়ন মাংনা ধার দিব কেন? ঠান্ডাও, এই যে $10 বিলিয়ন আমার দিবা না, আমার দিলে আমি তোমার তোমার যে $90 বিলিয়ন আছে, এটা বিনিয়োগের একটা বাজার হাতে তুলে দিব। ও তাহলে তো আছি। তখন কইতেছে এই $90 বিলিয়ন ধার দিয়ে যে সুদ পাইবা, ওইখান থেকে এটা কাভার করে নিবে, এবং এই যে তুমি বাজার পাও না, বিপদে আছে, তোমার বাজার পাওয়ার ব্যবস্থা করার দায়িত্ব আমার। বোঝা গেছে এবার হুইজ ওয়ার্ল্ড ব্যাংক, হুইজ আইএমএফ, তার কাজটা কি তাহলে? তাহলে ও একটা রাস্তা দেখাচ্ছে। এই যে আপনি স্থির হয়ে গেছিলেন, আমি আগেও আপনাদেরকে বলেছি যে রুজভেল্টের যতগুলা এক্সিকিউটিভ ছিল, মানে তার অ্যাসিস্ট্যান্ট, সবাই ছিল আসলে, সবাই ছিল আগে তারা ওয়াল স্ট্রিটের যে, এই যে বললাম ওয়াল স্ট্রিট কোম্পানি, বিনিয়োগ ব্যাংকগুলা, বিনিয়োগ কোম্পানিগুলা, এই বিনিয়োগ কোম্পানির এমপ্লয়ি, বড় বড় এক্সিকিউটিভ। ওরা রুজভেল্টের লাগে কি দরকার, $7 জিতাই দিয়ে যাচ্ছে রুজভেল্টকে। কি কথা, একটা খালি শব্দ ইউজ করবো, ডিটেলে যাবো না এখন। এই লোকগুলা হলো আসলে, ওই এক্সিকিউটিভটা হলো আসলে ম্যানেজমেন্ট বুঝে। আপনি আবার ঘুরে ফিরে ম্যানেজমেন্টের জায়গায় আসতেছে। আপনার কাছে $10 বিলিয়ন থাকাটা বেশি ইম্পর্টেন্ট না, বেশি ইম্পর্টেন্ট হলো ওই $10 বিলিয়ন ম্যানেজ করবে কে, বিনিয়োগটা ঠিক মতন হচ্ছে কিনা। এখন যে লস খেয়ে যাবো না 2 মাস পরে, তা আগে থাকতে বুঝতে পারবে কে, এটা তো ম্যানেজমেন্ট। এগুলো দেখাশোনার দায়িত্ব যার, সেই হলো ওই বিনিয়োগ কোম্পানিগুলোর এক্সিকিউটিভ। ছোট ফর্মে যদি বলে, এর ছোট ফর্মটাই হলো আমাদের এখানে যেসব প্রাইভেট ব্যাংকগুলা ধার দেয় বিনিয়োগকারীকে, সরি কোনো বড় কোম্পানিকে, সালম টাইপের চোখ না, খারাপ পড়তে না, পজিটিভ পড়তে, ধরেন তাকে এলসি খুলাই দিছি, বা কোনো একটা ইনভেস্টমেন্টে, বিজনেস ইনভেস্টমেন্টে, কোনো একটা হাউজিং প্রকল্প বানাবে, সে একটা প্রস্তাব নিয়ে এসে লোন চায়, এখন আমি তাকে দিব কিনা, এটা দেখাশোনা করে কে? ব্যাংকের লোন ডিপার্টমেন্ট বলে ওরা। এই লোন ডিপার্টমেন্ট হলো ওই যে এক্সিকিউটিভদের কথা বললাম, তারই এক, মনে ওটা যদি 1000 হয়, এটা হলো একটা ছোট ভার্সন। তাহলে ওই লোন ডিপার্টমেন্টের লোকদের যে কাজটা হয়, ও তো আসলে ব্যবসায়ী যাচ্ছেও বড় ব্যবসায়ী না। আপনি বলতেছে এটা করলে বাজারে এতটা বিক্রি হবে, এইটা লাভ হবে, আসলে বাজারে এত বড় কিনা কে বলবে? নতুন যে কারখানাটা খুলতে যাচ্ছে, তাকে যেমন স্টাডি করতে হচ্ছে, তার বাপের মতন স্টাডি করতে হয়েছে ব্যাংকের এই লোন ডিপার্টমেন্টের লোকদের। নাহলে তো ও আপনাকে বুঝুন বাজুক দিয়ে লোনটা নিয়ে চলে গেছে, পরে তো থাপলা দিয়ে বসে গেছে, এখন লোন আটকে গেছে আমার ব্যাংকে। আমার মনে হয় যথেষ্ট বলছি।
তাহলে এবার আসেন ওয়ার্ল্ড ব্যাংক লোনটা করতে, ফান্ডটা করতে গিয়ে পারছে, ও বলতেছে তোমাকে আমি সুদ দিব না, তুমি আমাকে $10 বিলিয়ন দিবা, সুদ ফেরত দিয়ে দিবে, কিন্তু তুমি বিনিময়ে পাইবা যেটা এই যে তোমার 90 বিলিয়ন যে বিনিয়োগ করতে পারছো না, কুকড়ায় কুকড়ায় এর রাস্তা দিব আমি। কেন? দেখো এই $10 বিলিয়ন তোমাদের কাছ থেকে যদি এক একজনের কাছ থেকে নেই আমি, এইটা নিয়ে এবার বাংলাদেশের মতন দেশকে এর ইকোনমিকে চাঙ্গা করব, খুবই খারাপ অবস্থা, লোন নিয়ে শোধ দিতে পারেন, এই জায়গা থেকে আমি একে রীতিমতন যেটাকে বলি অনুদান, ওই যে 400 মিলিয়ন এখনো দেয় যেটা ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে, অনুদান দিয়ে দিয়ে সুদ দিতে পারে এমন একটা জায়গায় নিয়ে যাবো, 0.75%, 1%-এর নিচে সুদ দিব, এভাবে করতে করতে ওকে একটা জায়গায় নিয়ে যাবো। এর ইকোনমিটা বাড়লে পরে দেখেন বাড়ছে বলেই না বাংলাদেশে জ্বালানি চাহিদা বাড়ছে, জ্বালানি চাহিদা বাড়ছে বলেই আমাদের মাটির উপরে যা তেল আছে, গ্যাস আছে, সেগুলো এক্সপ্লোর করে ফেলাইছি, সমুদ্রে যে তেল আছে ওটা এক্সপ্লোর করার চাহিদা আসছে বাংলাদেশে, এইটা ক্রিয়েট করছে কে? ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক যদি 76 সালে বাংলাদেশে না ঢুকতো, তাহলে এই 2001 সালে সম্ভবত আপনি তো আমেরিকান কোম্পানিটাকে স্যাভরনকে ডেকে আনতেন না। তাহলে স্যাভরন কাজ পাচ্ছে কখন? যখন আপনার ক্যাপিটালিজমটা, আপনার ইকোনমিটা বেড়েছে। এবার কি বোঝা গেল ওই কোম্পানির সাথে আমেরিকানদের সম্পর্ক কি? এবার দ্রুত একটা কথা বলে শেষ করে দেবো, আমার টাইম শেষ। ঠিক একই কারণে এইবার ওয়ার্ল্ড ব্যাংকের সুদ কম কেন বুঝছেন? আর এটা দিলে পরে এই যে আবার কেইন্সের তত্ত্বটা কি তাহলে, যে এই যে মার্কস বলছিল কথা সত্যিও বটে, এটা বাজার পাবে না, টাকা নিয়ে বসে থাকবো, টাকা কিন্তু রেখে দেওয়া যায় না, বিনিয়োগ না করলে আমার টাকা যদি 99 টাকা 100 টাকা থাকে, তো বিনিয়োগ করে না, এটা 99 টাকা হয়ে যাবে, মান কমে যাবে। কাজে বিনিয়োগই একমাত্র পথ পুঁজির নিজেকে টিকে রাখা। তাহলে আমি যদি বিনিয়োগ না দেখাইতে পারি, এবার বিনিয়োগের রাস্তা দেখাচ্ছে কেইন্স। এবার আপনি আপনার অর্থের কিছু অংশ ওয়ার্ল্ড ব্যাংকে দিয়ে দেন, ও বাজার ক্রিয়েট করবে। আচ্ছা, বাজার ক্রিয়েট পসিবল কেন আমি এক লাইনে বলে শেষ করব। আপনি বলতেছেন 200 বছর ধরে ব্রিটিশরা আমাদের দেশে সমস্ত সারপ্লাস নিয়ে চলে গেছে, তাহলে আপনি কি পরিমাণে বিনিয়োগের ঘাটতিতে আছে আপনি চিন্তা করেন। কমিউনিস্টে বলতেছেন না বিদেশ বিনিয়োগ না ধরা, তখন এরে ভাইরে ভাই, আমি লোকগুলাকে কাজ দিব কি, আর স্বাধীনতা খাওয়াবো, স্বাধীনতা দিয়ে পানি খাইবো না কাজ চাই, তো কাজ দেবো কোথেকে, আমার পুঁজি নেই। কেইন্সের বুদ্ধিটা খেয়াল করে দেখেন। এবার সে এবার ওয়ার্ল্ড ব্যাংক টাইপের, আইএমএফ কে করছে অন্য কারণে, ওই যে মুদ্রাগুলার বিনিময় হার কি হবে এটা ঠিক করার তার মূল কাজ। ওকে, আর ওয়ার্ল্ড ব্যাংকের কাজ হলো এই টাকা ধার দেওয়া। তাহলে এগুলো যদি না করে তাহলে ক্যাপিটালিজম ফ্লারিশ করবে না, ও নিজেও মরবে, আপনারা তো মরেই আছেন ব্রিটিশদের কবলে পড়ে। সেই জন্য প্রথম কাজ কি করছে এখন দেখেন, সে কেন বলতেছে ব্রিটিশদেরকে তোমরা কলোনি আর রাখতে পারবে না, চলে যাবা। এগুলো বুঝছে কেন? কারণ আমরা যদি ব্রিটিশদের কলোনি থাকি, আমরা কি ওয়াল স্ট্রিটে যাবো টাকা ধার করতে? আমি কেমনে সিদ্ধান্ত নেবো? সিদ্ধান্ত ব্রিটিশও নিবে, পুরো তো আমার দেশের মালিক। তাহলে কলোনি থাকলে ওয়াল স্ট্রিটে কেউ যাবে না, আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক খোলা যাবে না। কিছু বোঝা গেছে? তাহলে আমেরিকা নিজের প্রয়োজনে আমাদের কলোনি তাড়াইছে, আর আপনারা স্ট্যালিনের বগল বাজাইতেছে সব নাকি বীর, সেকেন্ড ওয়ার্ল্ডের বীর নাকি স্ট্যালিনের সবকিছু করাই দিছে, স্ট্যালিনের কারণে সেকেন্ড ওয়ার্ল্ডের বিজয় হয়েছে। আমি এগুলো মিথ্যা গল্প, আপনার সোভিয়েত ইউনিয়ন আপনার পার্টিকে টাকা দিছে বলে, আপনি কর্মী পালছে বলে আপনি মিথ্যা কথাগুলো সারাদিন বিশ্বাস করে যাবেন? আর কত? ওকে, এখন বোঝা গেছে কেন কলোনি তাড়াইছে, কারা তাড়াইছে, খারাপ উদ্দেশ্যে না, ওটা ওরই স্বার্থ ছিল, সেই জন্য উঠে গেছে। ওয়ার্ল্ড ব্যাংকে হচ্ছে এই জন্য, যেহেতু সে আলটিমেটলি বিনিয়োগ ব্যাংকগুলোকে বাঁচাতে চায়, ওগুলো বাঁচার একমাত্র পথ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এই যে কম সুদের লোনটা দিচ্ছে। কাজে এখন আসেন, ওয়ার্ল্ড ব্যাংক কি তাইলে লগ্নিপুঁজি? লেনিন যেটা শিখাই গেছে আপনাকে, গাধা, আপনার একটা গাধা, আস্ত গাধা। লেনিন কেমনে জানবে কেইন্স আসবে, কেইন্সের এই তত্ত্ব দিয়ে বাইপাস করে পলায় যেতে চাইবে? কিন্তু লেনিনের ধারণা তো নাই, ফলে লেনিনের লগ্নিপুঁজির সাথে এর কোনোই সম্পর্ক নাই। আর এটা লগ্নিপুঁজিও না, লগ্নিপুঁজি হলে তো সাথে সুদ খাওয়া বসে বসে বিনা সুদের লোন দিচ্ছে, 0.1% নিচে সুদ। এটা ভাবে ঢাকায় যে ওয়ার্ল্ড ব্যাংকের অফিসটা আছে ওটা চালাইতে তো 1% সুদ দিয়ে পোষাইব না, প্র্যাকটিক্যাল হন। আপনি বলতেছেন এটা হলো লগ্নি পুঁজি।
আপনি কিছু পড়েন নাই, কিছু জানেন না, আন্দাজি দালালি করতেছেন স্টালিনের। ও বেটা তো মরে বাচ্ছে, আপনার দেশকে তো আপনাকে চালাতে হবে নাকি? আর শেষ কথা হলো, সামনে ইরান, সরি, চীন উঠে আসছে যে গ্লোবাল লিডার, তাহলে চীনকেও কি আপনি সাম্রাজ্যবাদ বলবেন? রেডি হন এবার। থ্যাংক ইউ।